বয়স থেকে ও তন্ত্র মন্ত্র জাদু এসব নিয়ে কাজ করতেন। একদিন বর্ষা রাতে আমাদের সন্ধান করতে যান। সরকারি কাজ চলছে এমন সময় তিনি সিগারেট খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে ওই স্থান থেকে কিছুটা দূরে যান। হঠাৎ তার একটি পা একটি গর্তের মধ্যে ঢুকে যায়। তার পায়ে অনেক চোট। তিনি গর্তের ভেতর থেকে তার পায়ের নিচে কিছু শব্দ জিনিস আমরা সব জিনিস নিয়ে যারা কাজ করেন তাদের অনেক সাহস থাকে। স্বাভাবিকভাবে তারও অনেক সাহস ছিল। তিনি আগে পিছিয়ে গর্তের মধ্যে হাত বেশ কিছু শব্দ সেটা দেখার জন্য উনি ওই সময় প্রস্তুত ছিলেন না। তিনি গর্ত থেকে যে জিনিসটা উঠালেন সেটি একটি লম্বা হাড়। তিনি প্রথমে একটু ঘাবড়ে গেলেন, তারপর কিছুক্ষণ পর ভাবলেন হাড়টি তিনি নিজের কাছে রাখবেন তার তন্ত্র সাধনার জন্য। কিন্তু তিনি জানতেন না যে হাড়টি তিনি তার নিজের সাথে যে নিয়ে যাচ্ছেন সেটি তার হাড়। তিনি বা কিসের হাড়? তিনি বাসায় এসে সবার চোখের আড়ালে একটা জায়গায় হাড়টি লিখে রেখে দেন। ঘটনার মূল ঘটনাও শুরু হয় এখান থেকে। প্রথম রাতে কোনো সমস্যা হয় না। দ্বিতীয় রাত থেকে ঘটনাটি ঘটতে শুরু করে। আনুমানিক 12টা থেকে 1টার সময় ঘুম থেকে তিনি শুনতে পেলেন তার ঘরের আশপাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। কিছু শোনার পর তিনি ঘরের আলো জ্বালিয়ে খুঁজে শুরু করলেন ওই আওয়াজটি কোথা থেকে আসছে। অনেক খোঁজাখুঁজির পর তিনি খুঁজে পেলেন না। এই মধ্যে কান্নার আওয়াজ বন্ধ হয়ে যায়। তৃতীয় রাতে গত রাতের মতো আবার ঘুম ভেঙে যায়। আজও তার ঘুম ভাঙল কান্নার আওয়াজে। তিনি চোখ খুলে দেখলেন একটি কালো ছায়ার মূর্তি তার ঘরের ভেতর থেকে হেঁটে যাচ্ছে এবং তার ঘরের ভেতরে হেঁটে বেড়াচ্ছে। ছায়া মূর্তিটি দেখে একটি মেয়ের ছায়া মূর্তি বলে মনে হলো। ওই কান্নার আওয়াজটি ছায়া মূর্তি থেকে ভেসে আসছে। তখন তিনি উঠে বসলেন এবং ভয়হীনভাবে জিজ্ঞেস করলেন, তুমি কি কাঁদছো কেন? তখন ছায়া মূর্তিটি উত্তর দিল, তুমি আমার মায়ের হাড় নিয়ে এসেছো, আমি চলতে পারছি না। তিনি বললেন যে তুমি আমাকে আমার হাড়টা ফিরিয়ে দাও। তখন পূজারী বললেন, আমি তো কোনো হাড় পাইনি। কোন হাড়ের কথা বলছো? তখন ছায়া মূর্তি বলে, সেই শ্মশানে যে ঘটনা সেটি ছিল তার মায়ের হাড়। কিন্তু তিনি আর একটা প্রশ্ন করলেন যে ওই হাড়টা তখন থেকে 20 বছর আগে সে বলা যায় রূপসা নদীর বিপরীত পারে একটি গ্রামে তার বাবা পেশায় ছিলেন একজন নামী মেয়েটি। তার গ্রামে একটি ছেলেকে ভালোবাসত। তার পরিবারে কোনো অবস্থাতেই কিছুদিনের মধ্যে বাবা অন্য এক মেয়ের সাথে। তখন মেয়েটি চার-পাঁচটি গ্রাম পরে গিয়ে একটি পরিত্যক্ত স্থান সে গাছে সাথে পড়া ভাস গ্রামের লোকেরা আসলে খোঁজ খবর না পেয়ে পাশে একটি গাছে রয়েছে মাটি চাপা এই ঘটনাগুলো সবচেয়ে অদ্ভুত ব্যাপার। সে লাশের কাছ থেকে শুনছে সময় গাছটি মারা যায়। কাজে লাগবে এবং সিদ্ধি লাভ করতে পারবে। অন্যদিকে কালো ছায়া মূর্তিটি পূজারীর কাছে অনেক অনুরোধ করলো তার হাড়টি ফেরত দেওয়ার জন্য, কিন্তু কোনো অবস্থাতে পূজারী সে হাড় ফেরত দিতে চাইল না। এই অবস্থায় কোনো ছায়া মূর্তিটি বলল যে হাড়টি ফেরত মানে হাড় দিতে সে কোনো ফেরত দিতে না, তবে একটা
কাজ করা যেতে পারে সেটি হচ্ছে তার আত্মার শান্তির ব্যবস্থা করে দেবে পূজারী, এবং এই প্রস্তাবে সে মেজো রাজি হলো। এবং কিছুদিন পর এক বিশেষ দিনে হিন্দু ধর্মীয় মতে শ্রাদ্ধ শান্তির মাধ্যমে পূজারী তার আত্মা উদ্ধার করল। তারপর থেকে হাটটি অনেক যত্ন সহকারে এই প্রস্তাবটি মেনে নিয়েছিল এবং পূজারী সেটা করেছিল, এবং সেই অনুযায়ী সবকিছু হলো। এবং সে যেটা করলো, সেই হাটটিতে সে অনেক যত্ন সহকারে এসেছে তার কাছে রাখলো। মানুষকে সাধারণ মাধ্যমে ভক্তিবেদ নিয়মকালো জাদু প্রকোপ থেকে সে পুরোহিত রক্ষা করত। তো এটাই ঘটনা ছিল এই কাহিনীতে। পুরোহিত পূজারী নিজের মুখে আমার মায়ের কাছে বলেছে, এই ঘটনাটি আমার মায়ের কাছ থেকে শোনা, এবং এটি সত্যি ঘটনা। আমি আপনার বিদ্যাশ্রমের একজন নিয়মিত শ্রোতা। আমার নিজের সাথে ঘটা কিছু ভয়ঙ্কর ঘটনা হয়েছে যা আমি আপনাদেরকে বলেছি যে শোনাবেন নিশ্চয়ই, এবং ভালো লাগবে। সুন্দর হয়েছে, ছিল ঘটনা। আশা করছি ভালো লেগেছে আপনাদের। এবং কোনো নাম, তার নাম লিখে আচ্ছা, তার নাম লিখেছে নিলয় চক্রবর্তী। তার এই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যদি ভালো না লাগে তাও জানাবেন, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। এবং ঘটনাগুলো মতো আপনাদের কাছে অনেক ঘটনা আছে, সেই ঘটনাগুলো মিলিয়ে আপনাদের পাঠিয়ে এবং এই মুহূর্তে আমি আরো একটি ঘটনায় চলে যাব। এবং সেই ঘটনাটি আমাদের এখানে যে মধ্যে দিয়ে এসেছেন তার কাছে, এবং এই ঘটনাটিও খুবই 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 অদ্ভুত এবং খুব অন্যরকম একটা ঘটনা। আমরা এই তো মার্চ মাস চলে যাচ্ছে, আমরা সাধারণত মার্চের শেষ পর্যন্ত বিশেষ করে যে সমস্ত জায়গা, বা এপ্রিলের শুরু পর্যন্ত যাই, বিশেষ করে যে সমস্ত জায়গায় পাহাড়ি অঞ্চল, হয়তো অনেকে সে সমস্ত জায়গায় দেখেও আমাদের শুনছে, সমস্ত প্রচুর ঠান্ডা পড়ে শীতে। এই সময়টা খুব চমৎকার একটা ওয়েদার থাকে, এবং আমরা অনেক সময় ঘুরতে যাই। এবং আমারও সেপ্টেম্বর পর্যন্ত আমরা ডিসেম্বরে ঘুরতে যাই। অনেকে খুব ঠান্ডায় ঘুরতে যায়, যেমন আমার খুব ঠান্ডার মধ্যে যেতে ভালো লাগে। তো সেই জায়গায় ছিল যদি জায়গা দার্জিলিংয়ের কোনো একটা ঘটনা, দার্জিলিংয়ের কাছাকাছি দার্জিলিং থেকে কালিম্পং যাওয়ার একটা ঘটনা। এবং এই ঘটনাটি থেকে যখন শুনি ড্রাইভারের কাছে আমার বিশেষ করে প্রশ্ন করছিল আমার কাছে ঘটনা তার কাছে আপনার নামটা থেকে এসছে আপনার জানা। সেখানে মূলত আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিন আমাদের কালিম্পং এ যাওয়ার কথা ছিল। তখন আমরা একটা জিপ ভাড়া নিই। তো জিপ ভাড়া নিয়ে আমরা রওনা দিই সকালের দিকে। তো সকালে যাওয়ার পথে কালিম্পংটা অ্যাকচুয়ালি যারা ওখানে গিয়েছেন তারা ভালো জানেন যে ওটা কিন্তু মূলত পাহাড়ি একটা জায়গা, যেখানে এক পাশে কোনো পাহাড় আর এক পাশে মানে খাদ। সেখানে কিন্তু পাহাড়ি অনেক গাছ আছে, এবং এক পাশটা যেটা বলতে পারেন অনেকটা জঙ্গল। ম্যাক্সিমাম জায়গাটাই হচ্ছে জঙ্গল মতো দেখায়। তো ওখানে যাওয়ার পথে আমার আবার মূলত মানে গল্প কালেক্ট করার একটা ইচ্ছে সবসময় থাকে। তো আমি আমাদের ড্রাইভারকে বললাম যে আপনি যে এতদিন ধরে এই পথ ধরে গাড়ি চালান, আপনি কি কখনো এরকম কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটির সম্মুখীন হয়েছেন বা জিনিসের সম্মুখীন হয়েছেন? তো উনি বলেন যে হ্যাঁ, ওনার সাথে একটা ঘটনা ঘটেছিল, যেটা হচ্ছে আপনার 2014 সালে জানুয়ারি। তো আমরা সবাই উৎসুক হয়ে ঘটনাটা জানতে চাইলাম তার কাছে। তো উনি যখন গাড়ি চালাচ্ছিলেন রানিং অন দ্য ওয়েতে ছিলাম আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে। তো উনি শুরু করেন, উনি যেভাবে বলছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। উনি যেটা বলেন যে দার্জিলিং থেকে কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেন প্রতিদিনের মধ্যে। তো সেদিনও উনি সেই একইভাবে গিয়েছিলেন। তো কালিম্পংয়ে যাওয়ার পরে ওনার মানে বেশ কিছু কাজ ছিল, কাজ শেষ করতে করতে ওনার একটু লেট হয়ে যায়। লেট হয়ে যাওয়ার পর উনি ব্যাক করবেন এখন কালিম্পং থেকে দার্জিলিং সিটিতে।
সিটিতে যারা গেছেন বা ঘুরতে গেছেন তারা হয়তো জানেন যে রাতের বেলা রাত 10টা মানে ওখানে অনেক রাত, তার মানে ওখানে অলরেডি জনমানব শূন্য হয়ে যায় সেই জায়গাটা। তো উনি মানে নর্মালি উনি ব্যাক করছেন, তো ব্যাক করছেন, ব্যাক করতে করতে উনি পথের মধ্যে হঠাৎ করে উনি একটা জিনিস দেখতে পান যে পথের ধারে একটা মেয়েকে উনি দেখতে পান। মেয়েটা তাকে হাত দেখাচ্ছিল যে যাতে গাড়িটা মানে তাকে মানে সে ড্রপ দিতে যাচ্ছিল। যখন সে হাত দেখায় সে মেয়েটাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ এত রাতে এখানে কোনো মেয়ে থাকার সম্ভাবনা নেই। কারণ যেহেতু মানে রাত 8টার দিকে মানুষ শূন্য হয়ে যায়, তো মানুষ থাকার কথা। তো উনি আরেকটা বিষয় জানতেন যে প্লেসটাতে দাঁড়িয়ে হাত দিয়ে তার কাছে যাচ্ছে, সেটা মনে একটা মেয়েরা একটু অনেক মানে যারা মানে জিপ চালায় তারা অনেক মানে অসুবিধা অনেক কিছু শিখেছে। তো উনি এটা মনে করে আর দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ছিলেন সম্ভব অতিক্রম করতে চেষ্টা করেন। জোরে গাড়ি শ্মশান ঘাটটা উনি যখন অতিক্রম করতে যাবেন, অতিক্রম করে যান, তারপরে ওনার মানে গাড়িটা আর কেমন যেন একটা ভারী হয়ে যায়, মানে গাড়িটা আর চলছে না এরকম একটা অবস্থা। যতই এক্সেলেটার দাবাচ্ছেন, যতই চেষ্টা করছেন গাড়িটাকে আর স্পিড তোলার জন্য, বাট গাড়িটা মতো আগের মতো রান করছে না, গাড়িটা স্লো হয়ে গেছে। উনি হঠাৎ করে ওনার মাথার মতো জিনিসটা আসেনি যেখানে কোনো প্যারানর্মাল ঘটনা করতে পারে। ভাবলেন যে হয়তো বা গাড়ির ইঞ্জিনে বা গাড়ির টায়ারে কোনো প্রবলেম হয়েছে, এই জন্য হয়তো গাড়িটা স্লো হয়ে গেছে। উনি গাড়িটা চেক করার জন্য উনি গাড়ি থেকে নামেন, উনি ওনার হাতে যে মোবাইলটা ছিল সেটা লাইট জ্বালিয়ে উনি গাড়ির ইঞ্জিন এবং চাকা চেক করা শুরু করেন। উনি যখন চেক করেন, উনি চেক করে কোনো প্রবলেম পান, যখন কোনো সমস্যা পান উনি আবার গাড়ির দিকে ব্যাক করেন। উনি যেই আপনার দরজাটা খুলতে যাবেন তখনই মূলত যেটা সব থেকে মোস্ট ইন্টারেস্টিং ঘটনাটা ঘটে যায়, মানে যেটা ভয়াবহ ঘটনা হিসেবে, যেটা হলো যে উনি দেখতে পান গাড়ির পিছনের সিটে সেই মেয়েটি বসে আছেন যে মেয়েটি কিছুক্ষণ আগে ওনার কাছে গাড়িতে লিফট চেয়েছিল। তো উনি ওটা দেখার পরে উনি মানে কয়েক সেকেন্ডের জন্য স্টার্ট হয়ে যান। উনি অ্যাকচুয়ালি কি করবেন উনি কিছুই বুঝতে পারছেন, কারণ যেহেতু ওটা পাহাড়ি পথ আর রাত 11টা থেকে 11:30 বাজে, তো ওখানে অ্যাকচুয়ালি কোনো মানুষজন তো নেই। সো উনি তখন কি করবেন বুঝতে পারছিলেন। তো এক পর্যায়ে উনি ডিসাইড করেন যে উনি মানে গাড়িতেই চলে যাবেন। তো উনি আল্লাহর নাম নিয়ে কলমা করে গাড়িতে চলে বসেন। রাসূল ভাই, আমি আপনাকে আগেও বলেছিলাম যে অ্যাকচুয়ালি ওখানে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো মানে পালিয়ে যেতে পারতেন, কিন্তু উনি বললেন যে ওখানে মানে পালানোর কোনো অপশন নেই, যেহেতু জায়গায় নেই, কোনো জায়গায় নেই, কারণ পাহাড়ি রাস্তা, চারিদিকে পাহাড় জঙ্গল, কোনো মানুষ, অনেক পর একটা বসতি আসছে, বাজারের মতো কোনো একটা জায়গা অনেক পর আসছে। উনি সেটা ভেবে উনি, আর যেহেতু গাড়িটাই ওনার একটা সম্বল মানে আয় ছেড়ে যেতে পারছেন না, তো উনি যা হবে ভাবলেন, আল্লাহর নাম নিয়ে গাড়িটা উঠে গিয়ে উনি গাড়ি চালানো শুরু করেন এবং গাড়ি খুব চালাতে শুরু করেন এবং সাথে উনি খুব জোরে জোরে কলমা পড়ছিলেন। উনি যখন কথাটা বলছিলেন উনি আসলে আমি ওনাকে দেখেছিলাম বসত দাঁড়িয়ে গিয়েছিল সেখানে। যখন উনি যতই ঘুরে গাড়ি চালাচ্ছেন চালাতে থাকেন, পথ যেন শেষ হচ্ছে না। উনি তখন ধরে নিয়েছিলেন যে আজকে হয়তো তার জীবনের শেষ। তো উনি যখন যেতে থাকেন হঠাৎ করে ওনার মনে হয় যে উনি কিছুটা দেখতে যাচ্ছেন যে এখন সে আসলে এটা আছে কি। উনি রিয়ার ভিউরে উনি দেখার চেষ্টা করেন, দেখেন যে মেয়েটা ওখানে এখন বসে আছে। ইভেন তার ঠিক কয়েক সেকেন্ড পর মেয়েটা সেটা বাতাসের মতো আমি একটা কথা সাদা একটা শাড়ি পরা মেয়েটার বয়স হবে আনুমানিক 20-21 বছর। আপনি বলছেন এটা ভাসমান, মানে অনেকটা ট্রান্স
ট্রান্সপারেন্ট টাইপের, মানে কোনো স্থির না, আর খুব দ্রুত মুভ করছিল ওনার কথা মতো। উনি যখন মেয়েটা সেই মানে কয়েক সেকেন্ডের মধ্যে পাশের সিটে এসে বসে, উনি দেখার পর উনি আরো ঘাবড়িয়ে যান, মানে উনি আরো ভয়ে কি করবেন বুঝতে পারছেন। আপনি যত দ্রুত পারেন গাড়ি চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রাসেল ভাই, আমরা তখন শুনেও ভয় পেয়ে গেছি যে মেয়েটা সাডেনলি তার মাথা তার কাঁধে দিয়ে দেয়, মানে এটা খুবই হরর একটা মানে বিষয়টা। উনি যখন দেয় উনি মানে ভাবতেও পারছে না যে এরকম একটা ঘটনা ওনার সাথে এই মুহূর্তে ঘটছে। উনি গাড়ি আরো জোরে চালানো শুরু করেন এবং আরো জোরে কলমা পড়া শুরু করেন এবং চালাতে থাকেন গাড়ি। তারা যেটা মনে হচ্ছিল যে পথ যেন শেষ হচ্ছে না, মানে সে চাচ্ছে যে সামনে যদি কোনো একজনের সাক্ষাৎ পাওয়া যায় তাহলে উনি নিজেকে সেভ করতে পারবেন। বাট আল্লাহর রহমতে যেটা হয় যে উনি যেতে থাকে, যেতে যেতে একটা সামনে বাজার পড়ে। তো বাজার ফর্চুনেটলি দুটো লোককে উনি দেখতে পান যারা হাত থেকে আপনাকে গিফট দিচ্ছে। মূলত দার্জিলিং এ যারা গিয়েছে তারা জানে যে ওখানে দেখছে পথে পথে মানুষ হাত দেখিয়ে মানে গাড়ির লিফট দেয়, নিয়ে ওরা করতে যেতে চায়। পরে যখন তারা দুজনকে দেখলেন তখন তার মানে তার সাহসটা ফিরে আসলো। ইভেন মানে সে অনেক মানে তার জানে পানি চলে আসছে, বাংলা ভাষায় কথা বলে। তো তখন সে মানে সেই লোকগুলোকে মানে জানতে চাইলো তারা কোথায় যাবে। তারা বলছে যে আমরা একটু সামনে যাবো। তখন তাদের লাগেজ গুলো ছিল সেগুলো গাড়িতে উঠিয়ে তাদেরকে নিয়ে এই পর্যায়ে একটা কথা রাসেল ভাই, ওই সেই কথাটা ওনাদের সাথে প্যাসেঞ্জারের সাথে কিন্তু শেয়ার করেন। হ্যাঁ, সেটা এক পর্যায়ে উনি গাড়িতে ওঠানোর পর ওদের সাথে গল্পে মেতে ওঠেন। তো গল্পে মেতে ওঠার পর উনি কিন্তু ওই বিষয়টা ভুলে যান, ওই যে মানে অসুরটি যেটা ওনার গাড়িতে এসেছিল। উনি ওনাদের সাথে গল্প করতে করতে উনি চলতে থাকেন। চলার এক পর্যায়ে দেখা যায় যে সেই প্যাসেঞ্জারগুলো তাদের গন্তব্যে চলে আসে এবং তখন তারা নামিয়ে দেওয়ার পরে ওনাদের লাগেজ গুলো ছিল সেগুলো তিনি ওনাদেরকে বুঝিয়ে দেন। বুঝিয়ে দিয়ে উনি আবার গাড়িতে চলে আসেন, আবার ড্রাইভ করতে শুরু করেন। ভুলে গেছিলেন, ততক্ষণ উনি কিন্তু ভুলে গেছেন, উনি আরো তার মাথায় নেই। তো চলতে চলতে হঠাৎ করে কি যেন মনে হয় সে আবার সেই রিয়ার ভিউ মিররের দিকে আবার দেখার পরে যেটা তখন অবাক হয়ে যান যে সেই অসুবিধা আত্মাধিক এখনো সেই ব্যাক সিটে বসে আছে। সে আবার কর্ম করা শুরু করে, আবার চলে গাড়ি চালানো শুরু করে। মূলত এখন কিন্তু ওনার বাসার উদ্দেশ্যেই যাচ্ছে, দার্জিলিং ওনার বাসা। তো যখন মানে কর্ম করতে থাকে সেই পর্যায়ে ঠিক আগের মুহূর্তে যেটা সেই আবার একইভাবে বাতাসের বেগে জীবনের পাশে চলে আসে। আসার পরে উনি সেটা দেখে আরো অভিভূত হয়ে যান। তো পরবর্তীতে তার বললেন আমাকে জীবনের কাছে এসে বাতাসের মতো আত্মাটি মিশে যান। পরে তারপর উনি কর্ম করা বন্ধ করেন, বাসায় আসার পরে সেটা শেয়ার করেন। বাসায় উনি ঢুকেই প্রথমে যেটা করেন, ওনার একটা ছোট বাচ্চা ছিল। উনি ছোট বাচ্চাটার কাছে প্রথমে যান, গিয়ে তাকে আদর করতে চান। তো বাচ্চাটা মূলত তাকে দেখার পর থেকে মানে কাঁদতে থাকে। উনি ভেবেছেন এটা নর্মাল, বাট সে তাকে দেখার পরে মানে কাঁদা বন্ধ হয় না। তো উনি এক পর্যায়ে তার ওয়াইফ তার কাছে এসে বলে যে তুমি বাইরে থেকে আসছো, তুমি একটু হাত মুখ ধুয়ে নাও, তোমাকে খাবার দিচ্ছি। তখন রাত বেশ আনুমানিক 12টা বেজে গেছে। উনি যথারীতি ওনার রুমে যান, খাবার এনে দেন। বাট অ্যাকচুয়ালি ওইখানে থেকে আসার পরে ওনার শরীরটা কিন্তু আসলে অনেক ভার হয়ে যায়, মানে উনি মানে নিজেকে একটু মানে অসুস্থ ফিল করতে শুরু করেন। ওনাকে খাবার দিলে উনি খাবারটা খেতে পারেন। তো উনি মানে শুয়ে পড়েন। করার পরে ওনার শরীর খুবই খারাপ, ঠান্ডায় উনি কাঁপছিলেন ওই সময়, মানে ওনার তখন অলমোস্ট তার বেশ জ্বর চলে আসে। তো এক পর্যায়ে উনি কি করেন, ওনার মাকে ডাকেন। ওনার মাকে বলেন যে মা আমি বেশ ঠান্ডা লাগছে, আমার কাপড়ে দিয়ে জ্বর আসছে, আমি কি করবো? তখন তার মা বলেন যে ঠিক আছে আমি তোমাকে, তারপরে তার মা তার জন্য মানে কিছু গরম পানি নিয়ে আসে ভাবে যে জ্বর যেটা আসে একটু গরম মানে পানি তারপরে তার মানে শরীরটা খুব একটা হয় না। তার মা তাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো, এখন সকালে হতে হতে দেখবে যে জ্বর হতে চলে যাবে।
গালিগালাজ করে সে ভূত পেটটিকে, সে তাহলে তার শরীর ছেড়ে চলে যাবে, এটা তারা বিশ্বাস করে। তো উনি যথারীতি মানে ওটাই ওই জিনিসটাই করার চেষ্টা করেন। উনি হঠাৎ করে মানে গালিগালাজ করা শুরু করেন, মনে করেন যে এটা বললে হয়তো ওনার কাছ থেকে ওই জিনিসটা হয়তো চলে যাবে। এরপর যেটা হয় যে উনি গালিগালাজ শুরু করেন, গালিগালাজ কিছুক্ষণ পরেই একটা ঘটনা, অদ্ভুত একটা ঘটনা ঘটে যায়। যেটা হলো যে ওনাদের যে বাথরুম ছিল সেখান থেকে হঠাৎ করে একটা অদ্ভুত ধরনের কান্নার অবস্থাটা শুনতে বিকট শব্দ। এই শব্দটা উনি না পুরো বাসার সবাই শুনতে, সবাই যে জায়গা থেকে চলে আসে, দূরে চলে আসে। তো ওনারা বাথরুম থেকে যে শব্দটা আসছে, ওরা বাথরুমের প্রথমে চেক করে যে কি হচ্ছে জিনিসটা। ওনারা বাথরুম খুলে দেখে যে বাথরুমে অনেক কি হবে। তারপরে ওনার ওয়াইফ, ওনার মা, ওনার ছেলে, ছেলে সবাই সে সেন্সলেস হয়ে গেছে, তারা অবাক হয়ে যায় যে মানে বিষয়টা কি। একটা সাউন্ড আসছে, তখন ছেলে তখন সকাল হয় পর্যন্ত, সকাল হয়ে যায় মানে ভোরবেলা, তখন তার সেন্সটা ফিরে আসে। তখন তারা তাকে জিজ্ঞেস করে যে মানে তোমার কি হয়েছিল। তখন সে তাদের সাথে শেয়ার করে যে রাতের বেলা একটা হয়েছিল, এরপর থেকে আমি এখন মানে কিছুই জানি না, রাতে আমি কখন হয়ে গেছে কি হয়েছে। তারা তখন কি করে তাকে তাদের এলাকার যে ইমাম সাহেব ছিলেন তাকে তার কাছে তারা নিয়ে যান। নিয়ে যাওয়ায় যখন তারা নিয়ে যাওয়ার পরে ইমাম সাহেব ওনাকে তখন জিজ্ঞেস করে যে মানে আপনার সাথে কি হয়েছিল, কতটা। উনি পুরো ঘটনাটাই শেয়ার করেন তখন। হ্যাঁ, ওনার সাথে যে ঘটনাগুলো হয়েছে। তো ইমাম সাহেব পুরো ঘটনাটা শোনার পরে উনি মানে ওনাদেরকে যেটা বলেন যে ওনার অ্যাকচুয়ালি ওনার সাথে মানে যে জিনিসটা ছিল সেই জিনিসটা খুব একটা মানে ভালো জিনিস ছিল না, সে তার বড় একটা ক্ষতি করে ফেলতে পারত। তো আল্লাহ তাকে মানে সেভ করেছেন ওনার। উনি তারপরে ওনাকে মানে একটু ঝাড়ফুঁক দিয়ে দেন, পানি পড়া তেল পরা করিয়ে ওনাকে বলেন যে যাতে বাসায় নিয়ে যায়। উনি রাসেল ভাই যেটা হচ্ছে যে উনি তারপরে বাসায় তার ফ্যামিলিটাকে উনি এতটাই অসুস্থ হয়ে গিয়েছিলেন যে নিজের শরীর মানে নিজে হেঁটে যাবে এই শক্তিটা তার ছিল। তাকে নিয়ে যাওয়ার পরে বাসায় নিয়ে যাওয়ার পরে উনি তখনও অসুস্থ। উনি অলমোস্ট আমাকে যেটা বলেছিলেন যে 20 দিন উনি বিছানা থেকে উঠতে পারেন, এতটাই অসুস্থ ছিলেন। তো 20 দিন পরে উনি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করেন। এক পর্যায়ে যেটা হয় যে উনি মানে পুরোপুরি সুস্থ হয়ে যান। তখন উনি মানে আবার তার মানে গাড়ি চালানো শুরু করেন। অ্যাকচুয়ালি উনি বলেছিলেন যে ওই গাড়িটাই তার সম্ভব, কারণ গাড়ি না চালালে তো সংসার জন্য এটা একটা আমার ইয়ে ছিল। তো উনি এখনো সেই পথ দিয়ে মানে চলাচল করেন এবং এরপরও নাকি উনি অনেক কিছুই মানে দেখেছেন ওই জায়গায়, যে জায়গাটা। আর যে জায়গাটা মূলত রাসেল ঘটনাটা ঘটেছিল ওটা কিন্তু একটা হন্টেড, মানে ওখানে এলাকার লোকজন যারা বলে তারা বলে যে ওখানে অনেক মানুষদেরকে মেরে ফেলে দেওয়া হতো, মানে একটা জঙ্গলের মতো ছিল পাহাড়ের পাশে। তো যার জন্যই ওই এলাকাটায় মানে কেউ নর্মালি মানে একা কেউ যেত না। তখন উনি ওই সেই গাড়ি চালানো শুরু করে দিলেন। তো এরপর থেকে উনি যেটা আমি অফিয়ার আপনাকে বলেছিলাম যে উনি মানে এরপর থেকে উনি যখনই একা মানে যেতে শুরু করেন তখন উনি মানে সিগারেট খাওয়া শুরু করে দেন। আমি আবার জিজ্ঞেস করেছিলাম কেন আপনি সিগারেট কেন মানে খাচ্ছেন। উনি বলেন যে আসলে উনি বিশ্বাস করেন যে আগুন জাতীয় জিনিসকে এই ধরনের মানে এগুলো দেখলে তারা আসবেন। তো এখনো ওনার নাকি মানে যখন ওই শুরুটা দিয়ে যায়, হন্টেড প্লেসটা দিয়ে যায়, তার এখনো নাকি গাছ শিউরে ওঠে। সো রাসেল ভাই এটাই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনা জানাতে ধন্যবাদ। আশা করছি যে আপনার এই ঘটনাটি অনেক বেশি আছে যে আমাদের এখানে অনেকেই লিখছেন এবং আজকে যে এপিসোডটি এপিসোডটি অনেকের কাছে ভালো লাগছে। আমাদের সঙ্গে বলছিলাম আজকের এপিসোডটি আসলে একটা এপিসোড আমাদের সঙ্গে আছেন, আমাদের শুনছেন, আমাদের সঙ্গে শামস মুরাদ আমাদের সঙ্গে আছেন, ঈশিতা মেহজাবিন সেকেন্ড স্টোরিটা তার কাছে খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে আছেন সৈয়ব আহমেদ, তিনি আছেন সিরাই লিখেছেন, মাশরাফি হাসান আমাদের সঙ্গে আছেন এবং তার ফ্রেন্ডকে নিয়ে শুনছেন। কাজী মাজহারুল ইসলাম নড়াইল থেকে আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি নাহিদুল ইসলাম
শুনছেন আমাদেরকে। রাকিবুল হাসান আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি। এছাড়াও এমডি সোহান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এর মধ্যে আলমগীর হোসাইন মেহেদির আছে, দুর্গাপুর থেকে তিনি শুনছেন। আমাদের সঙ্গে আছেন নুরুজ্জামান ইসলাম, লিখেছেন হাই। মহিউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে লিখছেন খুব ভালো লাগছে। আমাদের সঙ্গে আছেন সামিউল, ফেনী থেকে দ্বিতীয় ঘটনাটি ভালো ছিল, লিখেছেন সাইয়দ ইমু। পারভেজ আল হাসান শান্ত আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আমাদের সঙ্গে আছেন নাফিস আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। বীর সাব্বির আমাদের সঙ্গে আছেন। প্রিন্স ফারহান তিনি রাজশাহী থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। আশিক এছাড়া আমাদের সঙ্গে আছেন। আর জি সাজ্জাদ হুসাইন কালীগঞ্জ থেকে শুনছেন। বাসিল চৌধুরী আমাদের সঙ্গে আছেন। সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে এস রাজ আমাদের সঙ্গে আছেন। বাসার মির অপু মিয়া আমাদের সঙ্গে আছেন। এছাড়াও দেখতে পাচ্ছি মনোহর হুসাইন মন্টু আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন ইসরাফিল হুসাইন আমাদের সঙ্গে আছেন। এছাড়া সোহানুর রহমান সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে আমাদের সঙ্গে আছেন। ইমন খান হৃদয় মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে আছেন। এমনি জুবনুল আমাদের সাথে আছেন নওগাঁ থেকে লিখেছেন। এস কে সাকিব খান আমাদের সঙ্গে আছেন, রাজশাহী থেকে শুনছেন। মোহাম্মদ হুসাইন আমাদের সঙ্গে আছেন, লিখেছেন নাইস স্টোরি। আমাদের সাথে আছেন এস এম এমডি আমাদের সাথে এমডি ওসিন আমাদের সাথে আছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফারুক রাজ, মধ্যে জমে গেছে, লিখেছেন আমাদের সঙ্গে এমআই ফাহিম। ইমেলটা জোস ছিল। আমাদের সঙ্গে আছেন এমডি রহিম শেখ। এছাড়াও অনেকে দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের যে অ্যাপ আছে সেই অ্যাপের ছবি আপলোড করেছেন। অবাক হয়েছেন যে আজকে এই অ্যাপের ছবি আমার গ্রেট শাকিল অ্যাপের ছবি আপলোড করেছেন এবং আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। ইফতেখার সরাসরি নিউইয়র্ক থেকে শুনছেন এবং আজকে অ্যাপের ছবি খুব ডিফারেন্ট লাগছে আপনাদের কাছে আমি জানি, এবং সেই অ্যাপের ছবি যারা ডিফারেন্ট দিচ্ছেন সেটা ঠিকই আছে এবং তারা যে লাইভ শুনছেন তার প্রভাব, সুতরাং একদম বিশ্বাস না করার কোনো কারণ নেই। এবং জুম্মার নামাজ মাত্র শুনছেন দিনের বেলায় যদিও, তারপরেও তিনি শুনছেন। এখন এমনি রাহাত আমার সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন তিনি এবং আমার সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই এই মুহূর্তে। এবং আশা করছি যে আপনাদের সাথে আপনাদের অ্যাপ দিয়ে আপনারা ভালো শুনতে পাচ্ছেন এবং আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না। অনেক জমে উঠেছে আজকে লাগবিয়া বাকি ঘটনাগুলো অনেক চমৎকার এবং সেই ঘটনাগুলো নিয়ে কিছুক্ষণের মধ্যেই আবারও আপনারা আসলে এখন চলে যাবো আমাদের আরো একজন কাছে। আমাদের আপুয়া হয় ধানমন্ডি থেকে ইন ডিটেল বলছি না, কারণ প্রবলেম আছে কিছু। আজকে যে ঘটনাটা শেয়ার করবো এটা খুব বেশি দিন আগে হয়েছে বা এরকম কিছু, জাস্ট এই জানুয়ারি 2019 জানুয়ারি আমাদের। হ্যাঁ, আমি আমার বাসার একদম পরের বাসাতে, ঠিক আছে, মানে এখান থেকে পরে আর বাসা শুরু না আগে আমাদের রিলেটিভস বাড়ি করে র্যাপিডলি ওনার বাড়ি করার সময় এলাকার কিছু ঝামেলা ছাড়া বাড়ি হয়ে যায়, খুব দ্রুত এটা হয়। ফাইনালি কাজ শেষ, জানুয়ারিতে ওনারা নতুন ভাড়াটে ওঠা শুরু হয় 1 তারিখ থেকে। তো জানুয়ারির 1 তারিখ থেকে ভাড়াটে আসে, সবকিছুই ঠিকঠাক অ্যাজ ইউজুয়াল। 12 তারিখের মানে 10 তারিখের পরের ঘটনাটা, ওই বাড়িতে ওরা যে ভাড়াটে আসে একতলা, তো ফার্স্টের দিকে যে রুমটা সেখানে যে ভাড়াটে আছে ওই ভদ্রলোক সকালবেলা খুব সকালে আঙ্কেলের দিকে চাবি নিয়ে চলে যায় খুব দ্রুত, লাইক আরো সকালে 8টা বা 9টার দিকে যখন ওই বাসায় একটা বুয়া আসে, ঢুকে দেখে যে মেইন গেটটা খোলা আছে, ভেতর থেকে ইউজারই লক করার কথা শুনে ঢুকে উনি ডাকে বসে যে আছে করে পায়নি এবং ভিতরে বেডরুমে ছেড়ে দেখে তো অ্যাজ ইউজুয়াল খুব চিল্লাপাল্লা সবাই পুলিশ আসে, অ্যাজ ইউজুয়াল যা হয় যে একটা সুইসাইডাল কেস। পুলিশ রিপোর্ট নিয়ে যান, পোস্টমর্টেম হবে। তো সেই ভদ্রলোককেও ট্রেস করা যাচ্ছে না, দেন রিপোর্টে যেটা দেখা যায় যে এটা সুইসাইড না, দ্যাট ওয়াজ মার্ডার। সবচেয়ে মানে কষ্টের যে বিষয়টা, হি ওয়াজ 5 to 6 months প্রেগনেন্ট। মহিলাটা প্রেগনেন্ট
দিয়ে যায় বাসা চলছে মামলা হচ্ছে এবং হচ্ছে থানার বাড়ির তো আর কোনো ব্যাপার না। কয়েকদিন পর থেকে যেটা হয় ওই বাড়িতে আশেপাশে যারা আছে ওটা তো গ্রাউন্ড ফ্লোরের ঘটনা ফার্স্ট ফ্লোরে যারা আছে সেখানে ওরা শুনতে পায় যে নিচের ঘর থেকে শব্দ হচ্ছে উইয়ার আচরণ হয়তো বাসায় একটা ঘটনা হয়েছে সেই জন্য হয়তো হচ্ছে বাট হচ্ছে এখন কিছু একটা হলে না সাবকনসিয়াস মাইন্ড এটা ধরে নেয় না হলেও মনে হয় অনেক কিছু হচ্ছে। তো যাও পাশের ফ্ল্যাটে যেটা হয় এরকম অনেকেই বলছে যে ওই আঙ্কেলকে বলছে আঙ্কেল দেওয়ার ব্যবস্থা করো এটাকে যেহেতু পুলিশ সিল করে দিয়ে গেছে তো পাশের বাসায় যেটা আছে একটা আমি এটাকে বাড়িতে কেস চলছে তো পাশের বাড়ি থেকে যেটা হয় তলা থেকে 2 তলা আছে জানালা বারান্দার এই দরজা একটাতে বারান্দায় আসেন কোনো একটা কারণে সে দেখে যে ওইখানটাতে কিছু একটা শব্দ হচ্ছে নিচে 2 তলা থেকে 1 তলা কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করা যায় শব্দ হচ্ছে তো উনি বুঝতে পারছেন না খুব একটা রাত হয়নি ল্যাম্পপোস্টের আলো ওইখানে দেখা যাচ্ছে ভালো করে উকি দিয়ে দেখে কিছু একটা বসে কোনো একটা কিছু খাচ্ছে একটা মহিলা একটা স্ট্রাকচার খুব যে দেখা যাচ্ছে না খাচ্ছে কি খাচ্ছে না দিয়ে তার দেখার মতো ওই সাহসটা হয় তো দৌড়ে ভেতরে চলে যায়। পরদিন সকালে এরা কি করে যে পরদিন সকালে এই ভদ্রলোক এবং তার ওয়াইফ তার একটা বাচ্চা ছিল 5 মাসের 6 মাসের বেবি বেরিয়ে চলে যায় গ্রামের বাড়ি চলে যায়। তো হঠাৎ করে এরকম একটা ঘটনা হলো 5-7 দিনের মাথায় আবার এরকম চলে যাচ্ছে তো এই ক্যাচাল মানে চলছে একটা না একটা। তো আমরাও আমার কাজিন আছে ওর বেবি হয়েছে ও বাবুটার হয়েছে ওকে বারান্দার দিকে নিয়ে আসলেও প্রবলেম মানে ও তো হচ্ছে 2 তলায় ঘটনা হয়েছে 1 তলায় ওদের বাসায় ওরা এমন করেছে বাড়িটা আছে একটা ওয়ালও পর্যন্ত দেয় আমি যে আসছিলাম আমাকে কিন্তু এটা সামনে দিয়ে আসতে হয়েছে ওই রুমটার সামনে দিয়ে ওকে আসতে হয়েছে বিল্ডিং এর ভেতর বাট ওইটার সামনে দিয়ে আসতে হয়েছে। এইভাবে পরে খবর পাওয়া যায় 2-3 দিন পরে যেটা যে ভদ্রলোক যে চলে গেল সকালে ঘুরে চলে গেল ওনার ওয়াইফ এবং বেবিকে নিয়ে ওনার বেবিটা মারা গিয়েছিল তার টাইম সরি আমি মিস করেছি পরদিন সকালবেলা যখন চলেই তো যায় চলে যাওয়ার পর সেখানে হচ্ছে আপনার রুমে যখন বারান্দা বাইরে যে সিটি কর্পোরেশনে ঝাড় করে দেয় পুলিশদের আছে বারান্দায় দেখতে পায় যে রক্ত পড়ে আছে ছাপছাপ করতো আর এখানে তো ঢোকা পসিবল না যেটা পুলিশ সিল করে দিয়ে গেছে তো কোনো বিড়াল টিড়াল কিছু করেছে কিনা এখানে একটা ছোট্ট বাচ্চার আঙুল পাওয়া যায়। আমি বলার সময় আমি খুব ফিল করছিলাম আমার ভীষণ আমি আমার চোখ বন্ধ করলে আমি ছোট্ট একটা আঙুল মানে এই যে ছোট আঙুলটা আমাদের পরে আঙুল যেতে পারে এই আঙুলটা পরে 2 দিন পরে জানা যায় যেটা ওটা তখন পুলিশ আর বলে না যেহেতু একটা ঝামেলা অলমোস্ট চলছে বাড়ির বদনাম হয়ে গেছে ভাড়াটেরাও চলে যাওয়ার মতো অবস্থা পুলিশ যেহেতু ক্রাইম দেখে তো ধারণা করে যে ধামা চাপা দেয় বিড়াল এটা নিয়ে এসছে এখানে বা ঘটনাটা যখন ওই ভদ্রলোক চলে যায় ভদ্রলোক ছিলেন তো অনেক ভাড়া আছে ওনার কাছে ফোন যায় যে একটা আবার তো ঘটনা হচ্ছে তো উনি বলেন আমার বাচ্চা মারা গেছে 5-6 মাসের বাচ্চাটা হচ্ছে রাতে হঠাৎ করে অসুস্থ হয়েছে এমনি করে দেখে যে বাচ্চাটার হাতের আঙুলটা একটা হাতের আঙুলটা এই কারণে মানে ওরা ব্লিডিংরত অবস্থায় যে হাতের আঙুলটা নিয়ে ওইভাবেই ওরা বের হয়েছে কারণ ওদের ছিল যে আপনারা পুলিশ বা ডাক্তারের কাছে আমরা ডাক্তার দেখিয়ে রাস্তা দিয়ে মারা যায় এটা ওরা চায়নি যে ছোট্ট একটা বাচ্চা 5 মাসের এটা কিন্তু একটা বাচ্চা ছিল এরকম একটা বাচ্চা বাচ্চাটার বয়স বাচ্চাটা হাতের আঙুল ছিল চলার মধ্যে এলাকায় বলা হয় যে আমিরা আছে ওনার নামে বলছে যে তুমি মিলাদ দাও বাড়িতে মিলাদ দাও আমরা যেহেতু মুসলিম হিন্দু যেই হোক কিছু কিন্তু রিচুয়ালস থাকে হ্যাঁ ওইগুলো কাজগুলো উনি করেননি আর এগুলো আসলে কতটা সত্যি হয়েছে জানা বাট তারপরে কিছু ব্যাপার থাকে কিন্তু ওইখানে তো একটা ঘটনা হলো যেহেতু যে মার্ডারের ঘটনাটা হয়েছে তো পরে ওনাকে বলা হয় আপনারা মসজিদে এনে হুজুর উনি হুজুর দিয়ে আসেন হুজুর আসেন
সমস্যার সমাধান হয় না। উপরের ফ্লোরে ওরা বলছে যে নিচের দিকগুলো ওরা বলছে যে আত্মচিৎ কষ্ট দিয়ে মারলে বা কষ্ট হচ্ছে খুব এরকম শব্দ পাওয়া যায়। তো ব্যাপারটা আসলে এমনি হলে হয়তো ন্যাচারাল হতো, বা যেহেতু একটা ঘটনা হয়েছে মানুষ স্বাভাবিকভাবে নেয় না, ওরা 2 তলার ভাড়াটিও চলে যায় এই ভয়ে। তো ফাইনালি ওই আঙ্কেল যেটা করে ডিসাইড করে কিছু একটা করতে হবে। ইন দ্য মিন টাইম পুলিশের সাথে নেগোসিয়েট করে মার্চে অথবা ফেব্রুয়ারি লাস্টে একটা ঝামেলা, মানে বলে যে রুটটা আপনারা খুলতে পারেন, আমরা যেহেতু দেখছি সিরিয়াস হয়েছে অলমোস্ট দিতে পারেন। ওই দিন লাইক আমি মার্চের ফার্স্টের দিকে একদিন রাতে 8টা হয়েছে, কোথাও পেয়েছে 8:30 9টা হবে। আমি আপুকে বললাম চলো খাওয়া দাওয়া করে আসি। আমি চলে যাই আমার আপুর কাছে, ও আপনার আগে চলে গেছে, আমি লক করে আসছি। ফুয়াদকে ফোন করলাম যে তুমি কোথায় আছো, আসো আমরা রাতে একসাথে বাইরে খাওয়া দাওয়া করি। আপু ফুয়াদ বলে আছো তোমরা যাও, আমি পৌঁছে যাবো। আমি ওইখানে নিচে গেটে তালা দিয়ে আসছি, আপু আগে গেছে গাড়ি থেকে। যাওয়ার সময় আমার গেট থেকে বের হওয়ার সময় আমি দেখেছি প্রচন্ড মানে আতর, বিভিন্ন রকমের আতর, মানে কড়া স্মেল। আতরের মধ্যে তো এমনি খুবই করা হয়, তার মধ্যে অনেক রকম আতর। আমি ওইটুকু জায়গা মনে হচ্ছে যে আমি যাওয়ার সময় আমার হঠাৎ করে শরীরটা কেমন অস্বস্তি হচ্ছে, মানে লাইক যে শরীর ভারী হয়ে যাওয়া না, মানে ব্যথা করছে বা জ্বর আসলে যেরকম হয় এরকম একটা সিচুয়েশন। আমি যে মানে প্লেস দিয়ে খেতে গেছি, পানি ছাড়া আমি কিচ্ছু দিতে পারি না, কিচ্ছু না, একটা মানে সশব্দ মুখে দিতে পারছি না যে আমি এত হাঙ্গার অবস্থায় গেছি। বলছে যে হঠাৎ করে কি হলো, তো আমার ফেস দেখে বলছে যে আস্তে আস্তে আরো ইনসেক্ট হয়ে গেছে, মানে খুবই ব্যথায় যদি শরীর থাকে এরকম। দিন আমরা চলে আসি 10টার মতো বাজে, তখন চলে আসি 9:30 10টা বাজে চলে আসি। আসার পরে আমি বাসায় এসে আমার ভীষণ খারাপ লাগছে। করে যখন আমি কোরআন তেলাওয়াত শেষ করে ওঠার পরে আমার আসলে হাতে জ্বর ছাড়লে যেরকম মানে একেবারে শরীর ফ্রেশ, না মেডিসিন না কোনো কিছু, না খাবারের কোনো কমপ্লিকেশন, কিছু খাই। কিন্তু আমি এটা বেল বাজে পদ আসে খুব ভাবছে কি হয়েছে, তো বলে তুমি হাতে ফোন কাটা হয়েছে। আমি বললাম যে কি ইচ্ছার সময় ফোন করেছে। ও যেটা আমার জানা যে ওই বাসায় আমি ডিসাইড করে যে উনি বলেছিল আমার যে পুরানো হাফেজ ওনার বাসায় গিয়ে এসে জিপি সিস্টেমে যে মারা গেছেন উনিও মুসলিম ছিলেন, খারাপ কিছু হয়তো এক্সিস্ট করবে না। অ্যান্ড ফর দ্যাট তারা কি করেন 8 জন। আমি প্রশ্ন করলাম যে 8 জন কেন, তো ফুয়াদ বলে আগে ঘটনায় শুনো ওইখানে গেছে আমাদের ব্রাড ব্যাংকের বিজনেস, তো বেশ কিছু প্রবলেম হচ্ছিল, কয়েকজনই কমপ্লেন যে ভাই একটা প্রবলেম হচ্ছে, ওর এমপ্লয়িকে না পাঠিয়ে ও নিজে যায় যে ওইটা দেখে আসি কি অবস্থা। যাওয়ার পরে যেটা যখন বের হয়ে আসবে ও দেখছে যে ওখানে ওদের বসার সময় লাইট গুলো স্পার্ক করছে, আপ ডাউন করছে, মানে লাইট গুলো স্পার্ক করছে এবং আমরা কিন্তু ইলেকট্রিক ওয়েভটা বোঝা যায়, যদি কোনো প্যারানর্মাল কিছু হয় ইলেকট্রিক ওয়েভে সেটা হচ্ছে মোবাইল ও পিসিতে দেখলো যেখানে যারা যেখানে গেছে। যখন বের হয়ে আসবে ওকে বলছে যে না না তুমি পরে যাও। বলছে কেন? না আমাকে আর্জেন্ট যেতে হবে। তো বলে না পরে যাও। তো বলে আঙ্কেল কি হয়েছে? তো আমরা যখন ওয়েট করছি বাইরে তখন ওরা বললো যে দেখো নিচে তো এরকম করে হাফেজ এসছে, তুমি যেও না। কি হয়েছে এই হচ্ছে 8 জন আছে, ওরা 8টা পিলার, মানে আমাদের যে পিলার গুলো আছে, পিলার না মানে বাড়ির যে জানালা গুলো আছে, দরজা গুলো আছে, ঠিক আছে, তাই হচ্ছে আপনার যে রুমটায় মারা গেছে ওই রুমে 2টা জানালা 1টা দরজা, মাঝখানে হচ্ছে 2টা জানালা মতো হবে হয়তো, আর বাইরের রুমের দিকে 3জন, মোট হচ্ছে 8টা। আমরা যেখানে থাকি দেখতে পাচ্ছেন যে 3 জন 7 জন 11 জন 8 জন কেন, মানে ওইখানে বের হওয়ার যতগুলো রাস্তা ছিল ওই রাস্তাগুলো দিয়ে না, শুধুমাত্র মেইন গেটে মানে যে গেটটা দিয়ে ঢুকে ঘরের যে এন্ট্রান্স এই গেটে কাউকে দাঁড়া করায়নি এবং এখানে কোনো আতর বা আপনার জলজলের পানি বা এখানে দেওয়া হয়নি। যদি সে বের হয়ে যায় ওই রাস্তাটা দিয়ে চলে বের হবে। আর বাসার আশেপাশে যারা ছিল 40 হাত না কি করছে বলতো ওই জায়গাতে যেন কোনো মানুষ না যাওয়া আসা করে। রাস্তায় যারা আছে তারা যাবে, তাদের তো আটকানো সম্ভব না। বাড়ির যারা আছে তারা যেন বের না হয়। আনফর্চুনেট দ্যাট টাইম আমি ওই রাস্তা দিয়ে কাজ করি, ঠিক আছে, মানে আমি তো না জেনে গেছি, আপুও কিন্তু গেছে, আপু হয় নাই, কোনো প্রবলেম হয় নাই, বিকজ হচ্ছে আপু আগে চলে গেছে। আমি
রিলেট করলাম, মেবি সামথিং, না হলে হঠাৎ এরকম হওয়ার কোনো কারণ নাও হতে পারে। মানে ঘটনাটা দেখেন জায়গাটা পিউরিফাই করে কতগুলো স্টেপ, কতগুলো কষ্ট করতে হচ্ছে, এবং ওখানে রুকায়া মেথডটা দেওয়া হয়, রুকায়া করা হয়, কারণ এখানে কোনো তাবিজ করানো হয়, সবকিছু করতে হয়। ফাইনালি যেটা লাস্টে হয়, 3-4 দিন আগে বাড়ি একজনকে ভাড়া দিয়েছে, তো 3-4 দিন আগেরটা যেটা যাকে ভাড়া দিয়েছেন একজনকে বলেছেন পেমেন্ট দিতে হবে না, সামনে আসতে হবে। উনি কি যেহেতু ঘটনাটা শুনেছেন আর ভাত দিয়ে আমার সিটি কাছে থাকবো, ভাত দিয়ে 2 দিন থাকার তো দূরের কথা, বিশেষ পরে হচ্ছে আপনার এই কেয়ারটেকার যিনি আছেন আমরা যা দেখি কিছুর আগে উনি বলেন যে যেহেতু খুলেছে তুমি থাকবে তখন কি অবস্থা, একদম জানালা আমি সেদিন তো জানি দরজা খুলেছে ওখানে কিন্তু যে রুমটাতে একটু হয়েছে হঠাৎ করে তার মনে হলো আসরের টাইমটাতে যে একটা শব্দ হচ্ছে ভেতরে, মানে কেউ মানে বের করার জন্য বা তাকে আটকে রাখা হয়েছে, এরকম ধুমধাম করে গেটের মধ্যে আওয়াজ হচ্ছে। তো উনি এত শেষে পরিমণি করে বের হয়ে আসে বাইরে, এবং ওনার অসুস্থ থাকে, অসুবিধা বাড়ি আছে ছুটিতে, উনি গেছে। এটা হচ্ছে 3-4 দিন আগে। এই হলো ঘটনা। এখন যা শুনলাম লাস্ট, আমি আসার সময় দোয়া করতে করতে এসেছি, কারণ মানুষের অনেকটা জানালার দরজার ব্যারিয়ার থাকে, ওরা বাসার এই বাউন্ডারিটাও দেয়, মানে একবার যেখান থেকে অর্ডার শেষ সেখান থেকে শুরু হয়েছে। তো ভাড়াটে নতুন নিয়েছে, এই তো সো মাচ আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আছেন এবং তারা জয়েন করেছেন আমাদের সাথে, এবং তাদের সম্পর্কে আমি জানাবো, তাদের সম্পর্কে আমি বলবো। এবং আমি আরো একবার বলি যে আমাদের যদি মেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া আপনার ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরু অবশ্যই উল্লেখ করুন যে আপনার স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি জানান ঘটনা আমরা পড়ে শোনা যান, দেশের বাইরেও যান, তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন। বা আমাদের টুইটারে একটা পেজ রয়েছে, কিন্তু সেটা অবশ্যই ভিজিট করতে পারেন। পেয়ে যাবেন, এবং সেখানে যে আপনারা যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ দেখুন, www.facebook.com/facebook.com/facebook.com/russell। আমাদের আজকের যারা যে পেজটা রয়েছে www.facebook.com/radio.ফুদি, সেখানে দেখতে পাচ্ছি অনেকে কমেন্ট করছেন। আমি এর আগের বার এফএমের পেজ লিখে পড়েছিলাম, এখন আমরা ফুদির পেজ লিখে পড়ছি। মাহফুজ সামান আমাদের সঙ্গে আছেন, ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, থেকে শুনছেন দেখতে পাচ্ছি আরিয়ান, শৌখিন আলম তিতাস আমাদের সঙ্গে আছেন। আজকে তিনি অনেক অসুস্থ, তারপরে তিনি সুস্থ থাকবেন। আশা করছি যে আপনি সুস্থ থাকবেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি রাসেল চৌধুরী আমাদের সঙ্গে আছেন, মুক্তাসির আহমেদ নাইম আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের সঙ্গে আছেন তাসনিফ রিফাত ইসলাম আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন আরিফ আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি প্রিন্স জাহিদ, আমাদের সঙ্গে আছেন মিঠু, এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি শেখ, আমাদের সঙ্গে আছেন সরকার, সিয়াম আহমেদ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আছেন, তারা অনেকজন ফ্রেন্ড মিলে শুনছেন এবং সবার ছবি তিনি তারা সবাই আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং যারা আমাদেরকে শুনছেন এই মুহূর্তে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আশা করছি যে আপনারা সবাই ভালো আছেন এবং সবসময় ভালো দলেই আছেন। এবং আমি
প্রজেক্ট সাব্বির সাইন আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি জ্যোতির্ময় সহ আরো অনেকে আমাদের সঙ্গে আছেন। যারা তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ এবং আশা করছি পুরোটা সময় আমাদের সঙ্গে থাকবেন। আমাদের আরো একজন অতিথির কাছে আমরা এই মুহূর্তে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপরে আপনার ঘটনায় যাবো আমরা। করার জন্য বলছি আমার এখন যে শেয়ার করবো সেটি আমার সাথে বিগত 1 থেকে 2 বছর আগে ঘটে যায়। ঘটনাটি হচ্ছে আমি দীর্ঘদিন যেহেতু কৌতুক পালি শখ করে আমার সাথে, তো অ্যাজ ইউজুয়াল আমি প্লেন থেকে তুলছিলাম। একদিন বিকেলবেলা যখন কৌতুকগুলো উড়াচ্ছিলাম তখন আমার মানে যা উড়েছিল তাকে একটা কৌতুক বেশি আমার ইন্টারেস্ট করে। সেখান থেকে আর কি সমস্যা আমার ঘটনাটা শুরু হয়। তারপর কৌতুকটা আসার পরে সব কৌতুকের সাথে আমার কৌতুক যেটা নতুন যেটা দেখেছিল বাইরে থেকে কৌতুকটা ঢুকে যায় আমার কাছে। ঢুকে যাওয়ার পরে তারপর আমি পানি দিই সব কৌতুকগুলোকে। ওইটাও দেখলাম যে খুব মানে তৃপ্তির সাথে পানি খেয়ে মানে একদম হাঁপায় আর কি, আসলে যেরকম হয় খুব পরিশ্রম করে ওইভাবে আর কি এসে আর কি খাঁচায় বসে আছে। তারপরে আমার মনে হলো কবুতরটা মানে সাদা একটা কবুতর এবং শরীরে আর কি সিঁদুর রঙের আর কি রং করা। পরে কবুতরটা ধরে আর কি মনে হলো গলাটা একটু ফোলা টাইপের বা কিছুটা দেখা যাচ্ছে। কবুতরটা হাতে নিলাম, হাতে নিয়ে তারপরে মানে গলার মধ্যে একটা 2টা সুতা, পুরাতনটা কাঁথার সুতা সরিয়ে দেওয়ার বা হচ্ছে জামার সুতা টাইপের আর কি সুতাটা আর কি, সুতাটার সাথে একটা ছোট একটা কাগজ বাঁধা, ছোট একটা কাগজ পেঁচিয়ে বেঁধে রাখছে। দেখে বোঝা যাচ্ছে যে এটা খোলা একটা উন্মুক্ত তাবিজ। আমি ওইটা খুললাম, খোলার পরে দেখলাম যে মানে আর কিছু মানে ডিরেকশন দেওয়া মানে তাবিজের মতন ছোট একটা মানে তাবিজ পাওয়া গেল। তারপর আমি বুঝলাম যে না এটা আর কি কোনো একটা ব্ল্যাক ম্যাজিক বা ব্ল্যাক ম্যাজিক বা কোনো তাবিজের শিকার। এবং কৌতুকটা অনেকদিন ধরে আর কি উঠতেছিল বা বাইরে ছিল, কৌতুকের শরীরে কিছু ছিল না, একদম শুকনো ছিল। তারপর আমি তাবিজ ফেলে দিই, যেহেতু বুঝলাম না তাবিজ, কৌতুকটা তাবিজ ফেলে দিয়ে কৌতুকটা আমার কাছে রেখে দিই। তারপর থেকে আমার মানে সাথে একটু প্রবলেম মনে হচ্ছিল, আমার ওই খাঁচা অসুস্থ এরপরের দিকে আমার মানে ছোট বোনের ছোট ছিল বড় ছেলে ভাইটা আছে আমাদের বাসায় বেড়াতে, ও 6-7 বছর বয়স। এখন ওর সামনে সুস্থ সহকারে ছিল। সকালবেলা ওর সাথে আমার বিকেলে তারপরে একদিন বিকেলে উঠি, সেদিন আর কি 12:30-1টার দিকে আর কি আমার উঠা হয়েছে। এবং তখন আমার নিষেধ থাকে যে মানে বাসা থেকে নিষেধ থাকে যে ভর দুপুর, তখন ওইটাকে ভর দুপুর বলা হয় এবং সন্ধ্যার দিকে আমাকে মানে ছাদে যেতে নিষেধ করে আর কি আমার আপুরা বা মুরব্বীরা বলেছেন আর কি। তারপর আমার কিছু করার নেই, সেই সময় আমি ছাদে যাই ওকে নিয়ে, এবং যেহেতু একটা ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি এবং আমি কাজ থাকে ছাদে, তো সেক্ষেত্রে আমি আমার বাসা যে গার্ড ওকে বলি তুমি আমার সাথে একটু চলো, তুমি ওর সাথে থাকো, আমি কবুতরগুলোকে খাবার দিয়ে তারপর নেমে যাবো চলে আসবো। 3 জনে একসাথে ছাদে উঠি। বাট আমার ভাইটা যেরকম স্বভাবে মানে দুষ্ট না তেমন একটা, ও খুব লাফালাফি মানে খুব মানে ছোটাছুটি শুরু করে দেয়, মানে অস্থিরতা শুরু করে দেয়। মানে এমন একটা মানে ভাব করতেছে যে মানে ও মানে ছাদের থেকে মানে যাচ্ছে নিচে লাফ দিতে বা এই টাইপের কিছু একটা মানে ওর দেখেই বোঝা একটা আজকে দুর্ঘটনা। আমি কবুতরগুলো খাওয়াতে আমি দেখলাম এই বিষয়টা, এবং আমার ড্রাইভার এসে বলতেছে যে ভাইয়া আজকে অনেক দুষ্টামি করতেছে, আপনারা নেমে যান, তাহলে আমি দেখি খাবার। আমি চিন্তা করলাম যে হ্যাঁ একটা দুর্ঘটনা হওয়ার থেকে আমাদের সাইডে বাড়ির কনস্ট্রাকশন কাজ চলতেছিল, চিন্তা করলাম যে প্রবলেম হওয়ার থেকে আমি নেমে যাই। তাদের কবুতরগুলো লক করে আমি প্যাক করে বাসায় মানে নিচে বাসায় যাওয়ার জন্য যাচ্ছি। এখন ও আমার হাতের থেকে এমনভাবে টানানো শুরু করছে মানে ও আমাকে সুতে নিয়ে তুলে দিবে। আমার বাসার ছাদ হচ্ছে 6 তলা, আমি থাকি 2 তলা। আচ্ছা, তারপর ও দৌড়ে এসে আমার হাত থেকে ছাড়বে, দৌড়ে এসে গেট খুলে পাখি ঘোড়া ঢুকতে ঢুকছে। পাখি ঘোড়া দৌড়তে গিয়ে পাখি ঘোড়া আমার কাজে ছিল, তাকে যে মানে ধরে আর কি খালামনি গুলো জড়ায় ধরছে। তারপরে আর কি ওদিক থেকে আমি দূরে দেখছি, একটু পরে আমি আমার বোনের রয়ে বসে আছি, কাজিনটা গিয়ে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে গেছে। একটু পরে মানে হাতের থেকে হয়তো মগ ছিল, মগটা পড়ে যাওয়ার প্লাস একটা সাউন্ড শুনতে পাই। আমরা তো সবাই মানে আমি আমার বোন বাসায় যাওয়া ছিল, দৌড়ে যায় দেখি যে এরকম
ওয়াশরুমের ভিতরে পড়ে আছে, মুখ দিয়ে আর কি একটু লোলের মতন করে আসছে, মানে চলে আসছে, আর মানে উনি মানে আর নড়চড়া করতে পারতেছে না। একটু পরে আপুরে সাথে সাথে ওদিক থেকে তুলে এনে ক্লিন করে খাটে রাখলাম। রাখার পর থেকে আপু অনেক অস্থিরতা করতেছে, অনেক অস্থিরতা ঘুমাচ্ছে এবং মানে খুবই অস্থিরতা করতেছে। তারপরে মানে আপু মানে আমরা তো অনেক ভয় পেয়ে গেছি যে মানে প্লাস মানে উনি ইশারায় কিছু একটা চাচ্ছে, চোখ টোক বন্ধ, কিন্তু হাতে ইশারায় মানে আঙুলে দেখাচ্ছে, মানে কলম টলম টাইপের কিছু দেখতে যাচ্ছে। তখন আমরা আরো টেস্ট হয়ে দিই, ওনাকে একটা পেন আর হচ্ছে একটা পেপার ওনার হাতে দেওয়া হয়। উনি কি লেখে আটাকি করে বা হাতে রাইট হ্যান্ডে লেখে, বা হাতে লেখে। আমরা তাদের হয়তো বা হাতে না এবং তার চোখ বন্ধ। আমরা পেপার ধরছি, পেপার সহ ওই খাতাটা ধরছি এবং সে আর কি পেনটা কিছু একটা লেখার চেষ্টা করছি। আমরা ওইটার দিকে আর মনোযোগ দিইনি, আমরা তাদের মানে করার পরে লেখার পরে পেপারটা সরিয়ে দিই। দেওয়ার পরে আমাদের বাসায় আর কি ইয়ে ছিল, একটা ছোট একটা পিতলের ছোট একটা বাটি ছিল, বাটিটার মধ্যে লিখে আমরা থেকে নিয়ে এসেছিলাম। আমরা এটাতে করে পানি খেলি বা এটা আমরা এটা খারাপ লাগলে বা যদি এগুলো কারণে আমরা জন্মের কারণে ওই পানিটা খাওয়ার চেষ্টা করি এবং আমাদের অনেক ভালো লাগে এই জায়গাটা, মানে বিশ্বাস করি। তো সেক্ষেত্রে এভাবে পানি নিয়ে আমার বোন চারকোল করে আয়তন করছে করে ওটা ফু দিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এরকম করতেছে কেন হঠাৎ, প্লাস হচ্ছে মানে কোনো মানে হঠাৎ করে মানে খুব হাইপার উনি করতেছে, কিন্তু কথা বলতে পারতেছে না, মানে স্ট্রোক করলে যেরকম হয়। তারপরে এরকম দেওয়ার চেষ্টা করি এবং যখন শরীরে একটু ছিটানোর চেষ্টা করি তারপর থেকে মানে মুখ ছুটে যায়, ও বাবা ও মা গো, ঠিক আছে চলে যাচ্ছে, বা এরকম পারতেছি না, খুব ব্যথা, ঠিক আছে এরকম মুখ করতেছে। আর চোখ বড় হয়ে লালে উল্টে যাচ্ছে, তখন চোখ বন্ধ ছিল, চোখ বলতে পারছে, চোখ উল্টে যাচ্ছে। তার আর হচ্ছে মানে ওনারা আমি আমার বোন আমরা 2-3 জন মিলে ধরে রাখতে পারতেছি না, মানে উনি মানে পিঠের দিক থেকে উঠে বসে যাচ্ছে, গড়ায় পড়ে যাচ্ছে এখানের থেকে। তার একটু পরে তার তখন তো অলরেডি সূরা ইয়াসিন পড়া শুরু মানে পড়া করতেছিল, তখন আমার বোন, তারপরে আমি আমার বোন, আমরা দুজনই চারকোল তারপরে আয়তন কুরসি পড়ি এবং পরে যখন ওরা বিছানার পাশে তিনটা তালি দিই, তারপরে আস্তে আস্তে মানে ওনার মানে এই জ্বালা পড়া বা ওনার অস্থিরতা আস্তে আস্তে কমে দিয়ে আস্তে করে উনি মানে ঠান্ডা হয়ে ঘুমায় যাওয়ার পরে এর মধ্যে আমরা আমাদের পাশে যখন শুক্রবার ছিল, তো সেই ক্ষেত্রে সব আশেপাশের ফার্মেসিগুলো বন্ধ ছিল। আমাদের পরিচিত একটা মানে এমবিবিএস করা ডাক্তার ছিল, ওনাকে নিয়ে চেক আপ করালাম যে কোনো প্রবলেম কিনা বা বিপি কেমন বা ব্লাড প্রেশার কেমন আছে, সবকিছু উনি চেক করলো, সবকিছু ফাইনাল ঘুমাচ্ছে। উনি ভ্যাদি শুনে প্লিজ আমরা বললাম যে না সকালে একটু এরকম প্রবলেম হয়েছিল, একটু মানে অস্থিরতা করতেছিল, এই জন্য আর কি একটু আগে না খেয়ে ঘুমায় গেছে, এই জন্য আর কি তারপরে আপু বললো বিকেলে থেকে ওঠার পর তার শরীরে অনেক ব্যথা এবং মানে আপুরা যখন ওনার গাটা চেক করলো তখন পিঠের মধ্যে ছোট বাচ্চার অনেকগুলো থাপ পড়ছে, যেরকম চাক হয়ে থাকে এরকম কয়েকটা দাগ। আর হচ্ছে আপুরে তখন কিছু বলা হয়নি। তারপরে যখন আপু একটু ঠান্ডা হলো, ভাত খাওয়ানোর পরে আপুকে জিজ্ঞেস করা যে মানে তোমার কি কোনো সমস্যা হয়েছিল বা কি হয়েছিল, মানে কোনো প্রবলেম হয়েছিল, তখন উনি বলবো যে এরকম তেমন তো আমার কাছে তেমন কোনো প্রবলেম হয়নি, বাট আমি যেটা দেখলাম যে ফারদিন বাসায় এসে দৌড়ে এসে খালামুনি বেলা ধরার জন্য যখন আসতেছিল, একটু পরে যখনই মানে ক্লোজের দিকে আসতেছিল তখনই আর কি দেখলো যে ফারদিনের মতো বয়সী মাথাটা বড় একটা বামুন টাইপের কিছু একটা মানে ওনার কাছে দৌড়ে আসলো, ঠিক আছে, মানে আস্তে আস্তে দেখলো যে এরকম আসলো এবং যতই কাছে আসলো পরে একটা বাতাস লাগলো, তারপর থেকে আর ওনার কিছু মনে নেই। আর হচ্ছে তারপরে আমাদের তখন মনে আসলো যে আপনি তো কিছুটা লিখছিল, আগে দেখি কি আছে ওটার মধ্যে লেখা ছিল যে এরকম মানে আমাদের ফ্যামিলিতে ফুয়াদের অনেক বিপদ, আমার অনেক বিপদ, ঘরে 4 কোণা আজান দাও, আর হচ্ছে বাচ্চার পকেটে একটা তাবি, ঠিক আছে, এই টাইপের কিছু ছিল, এই টাইপের একটা ভাঙা লেখা ছিল পাহাড়। তারপরে আমার ভাইটার তো বিভিন্ন গোসল করা হয়েছে, যেই কাপড়টা ময়লা ছিল সেই কাপড়টা ঠিকই ওই প্যান্টের পকেটে যা দেখি তাবিজটা এটা ফেলে দিয়েছিল। তারপরে আমি বুঝছি যে এই তাবিজটার কারণে বা হয়তো বন্ধুগুলোর কারণে কিছু একটা আসছিল ওই পকেটে, তো আমি ওই তাবিজটা যখন ঘুরে ফেলার পরে দিয়ে যখন
ঘটনা ছিল, বাট এরপরে আমার কোনো প্রবলেম হয়নি। বাট এই ঘটনাটা শেয়ার করার মানে মূল কারণ হচ্ছে যে আমরা মাঝে মধ্যে রাস্তা থেকে বা হচ্ছে দেখি যে আমাদের বাড়ির আঙিনায় বিভিন্ন পাখি, কাক, তারপর বিড়াল এগুলো আসে, আমরা অনেক বাজেভাবে ট্রিট করি। তো আমাদের একটু বুঝে শুনে বা আমাদের ব্যাপার স্যাপারগুলো একটু চিন্তা ভাবনা করে আমাদের করা উচিত। এই ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে এদের সাথে অনেক কিছু অনেক সময় আমাদের বাসায় ঢুকে পড়ে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এখানে এসে ঘটনা শেয়ার করার জন্য। আমি দেখতে পাচ্ছি আজকে টুইটার শুরু করে আমি দেখতে পাচ্ছি খায়রুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, লিখেছেন আমাদের যে টুইটার যে পেজ রয়েছে একটু আগে বললাম যে আর যে রাসেল নামে একটা পেজ রয়েছে এখানে, এবং সেইখানে ভয় লাগছে। খায়রুল ইসলাম নড়াইল থেকে শুনছেন। জ্যোতির্ময় লিখেছেন আই লাভ মুস্তাফা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও আরো অনেকেই, তার মধ্যে আপনি বুঝতে তানভীর কবির আমাদের সঙ্গে আছেন এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এছাড়াও ব্রাউন, আব্দুর ইমরান, গাজী, আনাফ তামিদ এবং লিখেছেন অ্যাপ দিয়ে শুনছেন এবং তিনি অ্যাপের একটা স্ক্রিনশট আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য এবং আশা করছি আপনাদের আনন্দ পাবো। আজকে অনেকেই আমাদের সঙ্গে আছেন। এখানে দেখতে পাচ্ছি নাসির আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন অনেকে। আমাদের যে মুস্তাফা যে পেজটা রয়েছে সেখানে আরিফা নীলা আমাদের সঙ্গে আছে, ফেসবুক পেজের কথা বলছি স্বপ্নিল সাইদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন রেমাল আমাদের সঙ্গে আছেন, শিহাব আমাদের সঙ্গে আছেন, ইয়াস আমাদের সঙ্গে আছেন, মোয়াজ্জেম হোসেন এবং তিনি আই লাভ মুস্তাফা আমাদের সঙ্গে আছেন, RS নাটোর থেকে তিনি শুনছেন। যারা যারা অ্যাপ দিয়ে শুনছেন কাইন্ডলি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যাপের স্ক্রিনশটটা আপলোড করেন। এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মহিনুল ইসলাম আপন এবং আমাদের সাথে আছেন এমজি জাকির আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। এছাড়াও এই মুহূর্তে ট্রিপলেস ইব্রাহিম আমাদের সঙ্গে আছেন, ফাহাদ মোহাম্মদ ফরহাদ আমাদের সঙ্গে আছেন, স্বপ্নিল হোসেন এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আব্দুল সামাদ আমাদের সঙ্গে আছেন, রিয়াদ মেহরাজ এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন। ঘটনা আছে যেটা বলতে চাচ্ছেন আপনার মনে থাকলে অবশ্যই আমাদের যে উপরে যে বাটনটা আছে সেন্ড ইমেইল সেখানে তো পাঠিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি আপনার সরাসরি ইমেইলও করে দিতে পারেন। আমাদের অ্যাড্রেস হচ্ছে আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা লিখে পাঠিয়ে দেন আমাদের কাছে। অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে পারেন। চান নাকি আপনি চান যে আপনার ঘটনা আমরা প্রকাশনা যারা দেশের বাইরে হচ্ছে তারা সরাসরি পজিটিভ লিখেও পাঠাতে পারেন আমাদের কাছে ঘটনাটি। আর আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে যে আমাদের যে পেজটা সেটার উপরে সমস্ত পেজ আছে এবং সেখানে যে কমেন্টটা আমরা করতে পারি সেখানে আমরা যে আমাদের সঙ্গে আছেন, ওয়ালিউল্লাহ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই আমাদের সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এই মুহূর্তে গাজী নজরুল আছেন আমাদের সঙ্গে, MI ফারিয়া তাবাসসুম আমাদের সঙ্গে আছেন। লিখছেন ভয় পাচ্ছি। আজকে অনেকেই বলছেন যে আজকে ঘটনাগুলোর ভয়ের মাত্রা বেশি, মানে সবগুলো মেসেজ হয়তো পড়তে পারছি কিন্তু আমি দেখতে পাচ্ছি। মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন এবং তিনি বলছেন তার কমেন্ট পড়া হয় না, যে পড়ে ফেলাম আপনার কমেন্ট। সাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন প্রিন্স, এমজি প্রিন্স খুলনা থেকে আছেন। AH মাহমুদ আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সানোয়ার হোসেন রনি আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। আনোয়ার মোর্শেদ, ঘটনাটি ভালো ছিল আমাদের সঙ্গে। আরো অনেকেই এই মুহূর্তে কিন্তু এই পেজ করে পাচ্ছেন। পেজ অনুযায়ী আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ সাইফ এবং তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন, শুনছেন আমাদের অ্যাপ দিয়ে। নিলয় আহমেদ আমাদের সাথে অ্যাপের ছবি আপলোড করেছেন, শুনছেন আমাদের অ্যাপ দিয়ে। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে আরো অনেকে। নয়ন আবরার আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ঈশিকা সাগর আছেন আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি। ধ্রুবতারার খোঁজ আমাদের সঙ্গে আছেন। ইয়ামিন এলান আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপের ছবি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন মাহমুদুল সাইফ, যার আমাদের সঙ্গে হৃদয় হোসাইন জীবন এবং তিনি অ্যাপ দিয়ে শুনছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। সামি হাসান অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন। রাজীব রহমান অ্যাপ দিয়ে শুনছেন। শারমিন ইসলাম তুষার অ্যাপ দিয়ে শুনছেন আমাদের সঙ্গে আছেন। আরমান হুসাইন অ্যাপ দিয়ে শুনছেন
যারা বিভিন্ন জায়গা থেকে শুনছেন তারাও জানাবেন। এবং আমি দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে আরো অনেকেই এই মুহূর্তে আছেন। হাবিবুর রহমান MHR আমাদের সঙ্গে, SK ফাহাদ সবুজ আমাদের সঙ্গে আছেন এবং তারা সবাই অ্যাপ দিয়ে শুনছেন। পার্থ বিশ্বাস আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন সানোয়ার, অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ এবং আশা করছি যে আপনাদের আজকের এই এপিসোডটি আপনি এনজয় করছেন। SK ফাহাদ সবুজ আমাদের সঙ্গে আছেন। মিজান কুষ্টিয়া থেকে তিনি অ্যাপ দিয়ে শুনছেন। আমাদের সঙ্গে আছেন রাজু রাফি এবং তিনিও অ্যাপ দিয়ে শুনছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আরো আমি বলে শেষ করতে পারবো না। শাহরিয়ার প্রত্যয় আমাদের সঙ্গে আছেন, তিনি অ্যাপ দিয়ে শুনছেন। এবং দেশের বাইরে যারা রয়েছেন তারা সবাই অ্যাপ দিয়ে শোনার কারণ তাদের তো যথেষ্ট আছে এবং আপনারা অবশ্যই জানাবেন দেশ থেকে আপনি শুনছেন। সেই কমেন্টটা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবো। এখন যেটা করবো সেটা হচ্ছে একটা অডিও ক্লিপে চলে যাবো। শাহিন সরব প্রান্তর আমাদের সঙ্গে আছেন, রয়েছে নারী, আমাদের সঙ্গে আরো অনেকেই আছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সঙ্গে আশা করছি সময় আপনি শুনে থাকবেন। চেষ্টা করবো সেটা হচ্ছে চলে যাবো শেয়ার করতে অডিও ক্লিপ এবং চেয়েছেন আমরা সবাই আবারও ফিরে আসবো সেই কথা আমাদের সঙ্গে বেশি না 10-12 দিন আগে আমার সঙ্গে ঘটলো। আমি কলকাতা থেকে সিমলার উদ্দেশ্যে কালকা মেলে আমি উঠেছিলাম। তো 9 তারিখে 9 ফেব্রুয়ারি রাত্রেবেলা। তো 9 তারিখে আমি ট্রেনে যাওয়ার সময় আমার সেরকম কোনো অসুবিধা হয়নি, কিন্তু 10 তারিখ রাত্রিবেলা হঠাৎ আমরা সবাই 4 জন ছিলাম, মানে আমি, আমার হাজব্যান্ড, আমার একটা ফ্রেন্ড আর তার হাজব্যান্ড। তো সবাই একসাথে ছিলাম। তো একটু মজা আমোদ আহ্লাদ করার পরে আমাদের সবাই খুব টায়ার্ড ছিলাম। তো ডিনার করে যে যার মতো ঘুমিয়ে পড়েছিল। তার আগে বলে রাখা উচিত কিছুদিন আগে, মানে ফেব্রুয়ারির 1-1.5 মাস আগে আমাদের এলাকার থেকে পাশের এলাকায় একটি ঘটনা ঘটে যায়। একটি মেয়ে সবে বিয়ে হয়েছিল। 4-5 দিন পরে যে মেয়েরা শ্বশুরবাড়িতে আসে আমাদের বাঙালি মতে, তো সে হয়তো সেরকম এসেছিল। কিন্তু ঘরেতে না থাকা মেয়েটি হঠাৎ ঘরে দরজা বন্ধ করে আত্মহত্যা করেছিল। আর যার ফলে মেয়েটি খুব বিচ্ছিন্নভাবে মারা যায়। সে মেয়েটি বাঁচার জন্য চেষ্টা করে যখন তাকে শুধু রেস্কিউ করতে গেছে, সবাই পিছিয়ে এসে বসে বসে নির্বিঘাত করে যাচ্ছে। কেন কারণে হয়েছে সেটা তুলে নিতে পারি, সেটা খুবই একটা লক্ষণীয় ব্যাপার। এবং সে মেয়েটা মারা যাওয়ার পরে সবাই এলাকাবাসী খুবই ভয় এবং সন্তুষ্ট হয়ে পড়েছিল। এমনিতে এলাকাটা খুব জন্মমান, কিন্তু মেয়েটা মারা যাওয়ার পরে সবাই খুব বেশিভাবে মেয়েটার ছায়া বা মেয়েটার আত্মা বা মেয়েটাকে দেখতে পাচ্ছিল। হয়তো মেয়েটা রাত্রি 10টার মধ্যে যেটা ঘরে ঢুকে গিয়ে মানে রাস্তাগুলো থমথমে হয়ে যাচ্ছিল। কেউ ওরকম ভাবে রাস্তাঘাটে কেউ বেরোতে পারছিল না, চলে যাচ্ছিল না। যারা রাত মাঝরাত্রি বা 12টার পরে বাড়ি ফিরত কাজ সেরে, তো তারা সকলেই প্রায় বলতে শুরু করলো যে হ্যাঁ রাস্তার মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে থাকে। কিন্তু এমন একজন একটা ব্যক্তি সে রাত্রিবেলা 1টার সময় বাড়ি ফিরছিল, রাতের 9 ডিউটি করে, কিন্তু সে মাঝরাস্তার 3 রাস্তার মোড়ে সে রিলেটেড এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে যে লোকজন ভয় সেই স্থান ছেড়ে অন্য স্থানে চলে যায় এবং নিজের বাড়িতে ঢুকতে না পেরে সে অন্য দূরে কোনো আরেকটা গাড়িতে গিয়ে সেই রাত্রেও কাটায় এবং পরবর্তী দিনে সে তো ভীষণ হচ্ছিল মেয়েটার জন্য, মেয়েটার আসার জন্য। তো সবাই মিলে খুব কমপ্লেন করে মেয়েটার যে বাড়িতে মারা গেছে সেটা তাদের সাথে বলে দিতে অসহযোগের ব্যাপার করে। তো সেটা খুব একটা তো জানা, কিন্তু যেটুকু পাবলিক প্রচারে শোনা গেছে যে আশেপাশের লোকেরা বা কিছু তারা বলেছে যে বোধহয় তার বাড়ির লোকেরা সে মেয়েটার আত্মহত্যাকে আমাদের
শারীরিকভাবে আমরা খুবই খুব বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম। বিকজ আমরা অনেক ফান করতে করতে যাচ্ছিলাম। তো সেই সময় রাত্রেবেলা হঠাৎ মাঝরাত দিকে আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি যে সেই মেয়েটা একটা মাঠের কাছে বসে আমাকে বলছে যে মেয়েটা খুব কাজে আমাকে বলছে যে আমাকে খেতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমি খুব কষ্ট হচ্ছে। খুবই ভালো মেয়েটা আমাকে বলছে আমাকে খালি একটাই কথা বললে যে আমাকে আমার মা কালীর কাছে প্রার্থনা করো, তাহলে আমার খুবই মেয়েটা কাঁদতে কাঁদতে বললো আমি সবে বিয়ে হয়েছে, আমার বয়স 25, আমি সহ্য করতে পারছি না যন্ত্রণা। এরকম করে মেয়েটা খালি কাজ ছিল, আমাকে খালি বলছিল যে আমার খেতে দিয়ে গেছে, আমি এখানে থাকতে পারছি না, আমাকে এখান থেকে মুক্তি দাও, তুমি মা কালীর কাছে প্রার্থনা করলে আমি মুক্তি পাবো। আমি স্বপ্নের মধ্যে শুধু এটাই পেয়েছি। তো আমি নিজেই জানি না যে আমি বোধহয় স্বপ্নের মধ্যেই চিল্লাচ্ছিলাম যে মেয়েটা খুব কাজে, মেয়েটা খুব কাজে, মা কালীর কাছে প্রার্থনা করো। আমি নিজেও খুব কাজছিলাম, সেগুলো ছিল বলছিলাম। তো ওপরে আমার হাজব্যান্ড শুয়েছিল। তো হঠাৎ নির্দিষ্ট যখন আমাকে তুললো, যখন দেখলাম আমি তখনই রীতিমতো এরকম বলে গেছি। তো যখন মুখে জল দিতে আমার কিছুটা হলেও আমার ফেরত হয়ে গেলো। তো আমি তখন মেয়েটাকে বলে মেয়েরা একটা খারাপ স্বপ্ন দেখেছি, আমাদের বাজে থাকতে দেখতে তাকে হয়তো এরকম মাছ কোনো একটা একটা মাছের করে তাকে ঘরের মধ্যে তাকে বন্দি করে বেরিয়েছে। সে খুব কষ্ট আছে, বলছে মা কালীর কাছে প্রার্থনা করবে সে মুক্তি পাবে। তো তার সঙ্গে ভাবলে হয়তো আমি স্বপ্ন দেখেছি কোনো একটা ভাবে করে, তখন একটু স্বপ্ন দেখেছি। আমরা নিজেও হয়তো পারি ভাবি, কিন্তু তারপরে আবার সবাই শুয়ে পড়েছিল। তো আমরা মাঝে রাত্রে আমার হঠাৎ কিছু মনে হলো, তার কিছুক্ষণ 1 ঘন্টা ধরে পরে আমি দর্শন নেওয়ার জন্য একটু আমার ফিল হবে যে আমি দর্শন যাই, তাহলে আমি একটু চোখ ঘুরে আসে। তো আমি খুব জোরে, তো আমি যেতে গিয়ে আমি ফিল করে গেছি যে আমি আমি মাথাটা ঘুরে পড়ে গেলাম। তো আমি সেন্স ছিল যে আমি মাথাটা ঘুরছে পড়ে গেছি। তো আমি তারপরে ঘুরে ঘুরে দেখলাম। তো আমার যে বন্ধু আসবে ছিল ওগুলো ট্রেনের আমার কাছে যখন যেতে কাছে আসছে সবাই সে আমাকে দেখেছিল এবং আমি এটাকে দেখতে আমার পেছন পেছন বেরিয়েছিল। তো আমি পেছন জায়গায় দাঁড়িয়ে আছি। তো আমি যে আমাকে জিজ্ঞেস করছি বাথরুম আমি পড়ে গেছে, আমি আর যাবো না বলতে যাবো না। আমি আর কিছুই হয়নি সেখানে, আমি জানি না কেন হঠাৎ আমি পুরো ব্ল্যাক আউট খেয়ে দিয়ে আমি পুরো কোনো টাইপে আমি অজ্ঞান হয়ে গেছি। তো আমার মনে হয় আমার প্রথম সেন্স এসছে, যখন সেন্স এসছে আমি দেখছি যে আমাকে বসানো হয়েছে। তো আমি সেইটা আমার কিছুই হয়নি, কোনো শারীরিকভাবে অসুস্থ ছিলাম না, সেটা কোনো কিছু হয়নি। আমি জানি না সবাইকে দেখার পর আমি কেন যেন অদ্ভুতভাবে মানুষ একবার অজ্ঞান হয়। আমি দুবার কি করে আমার পৌঁছেছে আমার জিনিসটা হয়েছে, সেটা যেহেতু মানে জিনিসটা হয়েছে। তো আমি সকালবেলা আমি খুব টায়ার্ড ছিলাম, কারণ আমার খুব জোরে মাথায় লেগেছিল, একটা ছিঁড়ে গেছে। তো আমি তারপর আমি তারপরে আমার সেদিন করে আমি অনেক কালকা থেকে করে দিয়েছিল। তো আমি এমনিতে কোনোদিন খাইলে সেটা আমি জানি না, তার সঙ্গে সেদিন জানতাম না, কিন্তু আমার বাজারে তৈরি কিছু জানতাম। তো আমি সেদিন করে যখন খাইতে বসে সারাদিন করে সারাদিন গাড়িতে সিমলায় গেলাম। যখন আমি সিমলাতে সেদিকে আমাদের স্টে ছিল, তো আমি হঠাৎ আমাদের রাত্রিবেলা খাবারের জন্য আমরা বাইরে প্রথম একটা হোটেল বা রেস্টুরেন্ট খুঁজছিলাম যেখানে আমি খেতে খাবার দাবার পাওয়া। তো আমি সেদিনকারে ওখানে সারাদিন আমরা ঘোরার পরে রাত্রিবেলা খুব টায়ার ছিল, তো ভাবলাম কাছে কোথাও থেকে খাবার তো খুঁজে খুঁজে আমি একটু বোরিং হয়ে গেছিল। তো যেহেতু বাঙালি খাওয়ার দাওয়ার কিন্তু অনেক বেশি আসক্তি। তো আমরা কয়েকজনকে জিজ্ঞেস একজন হঠাৎ একটা লোক দেখা গেল। আমরা প্রথমে ভাবছিলাম বাঙালি কালচার পাবো না, তো হঠাৎ একটা লোককে দেখা গেলো, সেগুলো বাঙালি আমি এই যে এখানে আসতে কত জিজ্ঞেস করা আমার বললাম কলকাতারই মানুষ এখানে থাকে। তো তিনি বললাম আপনাদের বাঙালি খাবার খুঁজছেন? তো আমি বললাম হ্যাঁ আমরা ভালো একটা হোটেল, আমরা বলেছিলাম দেখো যে আমরা একটা ভালো হোটেল খুঁজছি, ওটা খাবার দাবার ভালো পাওয়া যাবে। তো তিনি বললেন আপনাদের বাঙালি খাবার যদি পেতে চান উপরে কালী মন্দিরে চলে যান। তো আমাদের কোনো আইডিয়া ছিল না সিমলার মতো একটা জায়গায় যেখানে অন্য ঠাকুর বসে সেখানে একটা বাঙালি ঠাকুর হিন্দু বাঙালি ঠাকুর মা কালী কি করে ওখানে ওয়ার্শিপ হয়। তো আমাদের কোনো ধারণা ছিল না। এবং আমরা এটাও জানতাম না, সেটা ছিল আমাদের হোটেলের পাশে ছিল আর জিনিসটা ছিল। তো আমার সেদিনকার কানেক্ট করতে অসুবিধা হচ্ছিল যে আমি গতকাল রাত্রিরে যখন গেলাম ওখানে, তো আমরা কোনোভাবেই নলেজ ছিল না যে আমরা একটা কালী মন্দিরের পাশে থেকে
এতক্ষণ সকাল থেকে যা ঘটনাটা হওয়ার থেকে যা মনকে বুঝিয়েছিলেন যে না এটা সম্ভব হতে পারে, কোইন্সিডেন্স হতে পারে, কিছু হতে পারে, কিন্তু পরপর ঘটনাগুলো প্রথমে মেয়েটাকে দেখা স্বপ্নের মধ্যে এরকম, আর বিশেষ করে পার্টিকুলারলি নাকারিকের কথা ভেবেন ওই ঠাকুরটা দেখেছিলাম, কিন্তু তারপরে হঠাৎ করে সঙ্গে সঙ্গে এক মিনিটের মধ্যে আমার দুজাতে করে মাথা ঘুরে যায়। তারপরে আমাদের যে সিমলা হোটেলটা ছিল, আমি নাম বলতে আমার কোনো অসুবিধা নেই, সিমলা হোটেলটা আমাদের সেই হোটেলটাকেও আপনি যদি আপনাদের মধ্যে যদি কারোর কোইন্সিডেন্স থাকে তাহলে আমাদের জিজ্ঞেস করতে পারেন, এরপর আপনাকে বলে দেবেন হোটেলটার নাম, এবং সেখানে মানুষ দেখতে পাবে সত্যি সুন্দর একটা মা কালী তো সেই মা কালীটা দেখা আমার কাছে খুবই কোইন্সিডেন্সের ব্যাপার, আমি জানি না কেন। তবে যখন দেখার পরে আমি ভাবলাম যে স্বপ্নটা যে কোনো মধ্যে আমি মেয়েটার থেকে কিছু বলার থাকে মানে মেয়েটার জন্য যদি বলা সেটা সেই কাজটাই করলাম। আমি মেয়েটার সঙ্গে ঠাকুরকে বললাম যে তার এতটা মুক্তি দেয়, জানি না বুঝতে পেরেছি কিনা বা কি বলছে, কিন্তু আমি আমাকে একটা চেষ্টা করি। আর জানি না এটা সম্পূর্ণটাই কোইন্সিডেন্স কিনা বা এটা একটা কোনো অদ্ভুত ঘটনা, এটা সম্পূর্ণ রকমের বলতে গেলাম একটু অন্যরকম, তাও ভাবলাম ঘুরতে ভালো লাগে তার জন্য এক্সপিরিয়েন্সটা শেয়ার আপনার ব্যাপার। ঘড়িতে সময় রাত 1টা বেজে 18 মিনিট। আমি রাস্তাল আছে সাথে এবং আমার সাথে অলরেডি নতুন অতিথিরা জয়েন করেছেন। তার আগে একটু জানিয়ে দিব কিভাবে আমার সাথে মেইল করতে চান। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে যেখানে ফোন নম্বর সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি শুনে যারা বেশি বাইরে বলছেন তারা সরাসরি অডিও ক্লিক করতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমাদের ঘটনাটি আমাদের যে পেজগুলো রয়েছে সেগুলো একটু যেখানে আপনি চলে আসতে পারেন এবং আমি দেখতে পাচ্ছি যে আরো অনেকেই আমাদের সাথে দিচ্ছেন এবং মুস্তাফা আপনাকে বলছি তৌফিকুর রহমান আমাদের সঙ্গে আছেন, শুনছেন আমাদের সাথে আছেন সোহাগ আব্দুল্লাহ আমাদের সঙ্গে আছেন এবং আমি ঘটনা পাঠিয়েছিলাম কিন্তু পড়েননি, তাই পাঠাতে বলে বলতে চাই না। তবে অনেক ঘটনা আছে, আপনার যদি ঘটনা পাঠান আপনার চাইলে যদি আরেকটা ঘটনা বেশি ভালো লেগে যায় তখন সেই ঘটনাটি হয়তো কোনো কারণে বাদ করে যেতেও পারে, কিন্তু আপনি যদি আবারও ঘটনা পাঠান অবশ্যই মানে রেগুলার আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানি তাদেরকে যাদের ঘটনা রেগুলার পাঠাচ্ছেন, কিন্তু অনেকের ঘটনা পড়া হচ্ছে না তারপরে তারা ঘটনা নতুন ঘটনা পাঠাচ্ছেন। আশা করছি যে আপনাদের কাছে আমি যেগুলো চাইবো এবং আপনাদের কাছে আরো যে ঘটনাগুলো পড়া হচ্ছেন তাদের এবং আপনারা সেটা পাঠিয়ে দিতে পারেন। এই চিন্তাইফুল আমাদের সঙ্গে আছেন, ভাই রাসেল ভাই লিখেছেন আমার সঙ্গে ভালো লাগছে, আরো অনেকেই আমাদের সঙ্গে আছেন যেমন শুনছেন আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে জয়েন করেছেন এবং আমাদের
হক তারিক আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আরো অনেকেই থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন চলে যাবো সেটা হচ্ছে আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাই আছেন, তার রিসেন্টলি একটা ঘটে যাওয়া ঘটনা, সেই ঘটনাটি শেয়ার করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। মাইনুদ্দিন ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনার রিসেন্ট যে ঘটনাটি সেই ঘটনাটি মার্চের 16 তারিখ ছিল শনিবার। তা আমাকে ডাকা হয় একটি ছোট মেয়ে, 7 বছরের একটা মেয়ে নুসরাত। ও বেশ কতদিন যাবত নাকি কিছু সমস্যায় ভুগতেছিল এবং বিশেষ করে ওকে নিয়ে বহু জায়গায় যাওয়া হয়, অনেক ওস্তাদজিকে হুজুরকে দেখানো হয়, যা সবাই বলেছিল তার দেশে মেয়েটাকে চিনে ধরছে। তো তার সমস্যাগুলো ছিল রাত্রিবেলায় ও খেলাধুলা করতো, সবাই ঘুমিয়ে পড়তো কিন্তু রাত্রিবেলায় খেলাধুলা করতো। আবার এমন একটা সময় কোনো রাত্রিতে চিৎকার দিয়ে কান্না করতো এবং সে বলতো দাদু তুমি আমার কাছে আসতো, আমি তোমার সাথে যাবো না মুখে রেখে। তো বিশেষ এই কিছু সমস্যাগুলো মেয়েটার সাথে দেখা দিল। তো যাদের কাছে নিয়ে যাওয়া হয়েছিল তারা সবাই বলেছিল যে মেয়েটাকে চিনে আসর করেছে, এরকম কিছু লাগবে ওকে এগুলো সমাধানের জন্য। তো সঠিক হয়নি, সে দাঁড়াইতে পারেনি। পরবর্তীতে যখন আমি যাই তখন তাকে জিজ্ঞেস করতেছিলাম কতদিন যাবত এই অবস্থা। তখন ওনার আম্মু বললো যেরকম 2 বছর আগে ওর দাদা মারা যায়, ওর দাদু ভাই যখন মারা যায় ওর সব কিছু বাচ্চাটা দেখে, কিভাবে দাফন হলো এবং তাকে গোসলটি করা হলো, যা কিছু করা হলো সব দেখে এবং সেই পর থেকেই তার এই হালতের অবস্থা চলতেছিল। তো পরবর্তীতে যখন আমি মেয়েটাকে বসালাম দেখি যে না, এই মেয়েটার সাথে কোনো চিনের কোনো আসর নেই। ও এখন যেমন আমার সামনেই বলতেছিল যে রাত্রিবেলায় একজন মৃত ব্যক্তি আসে, দাদু আসে, কাফন করে আসে এবং বিশেষ করে মেয়েটা যে খেলতো তার পুতুল নিয়ে, সে মেয়েটা সে পুতুলকেও সে দাদুর মতো কাফনে কাপড়ের মতো পরাতো এবং ঠিক ওইরকম ভাবে আর কি যেভাবে একটা মৃত ব্যক্তিকে লাশ দাফন দেওয়া হয়, গোসল করা হয়, ওইভাবে তিনি খেলাধুলা করতেন। ঠিক ওই তার এই মন থেকে যে বিষয়টা বসে গেছে, সেই থেকে তার সেন্সে ভয় ভীতিটা চলে আসছে। সে কল্পনা জগতের স্বপ্ন জগতে আসে এবং ভয় ভীতি পায়, সেটা যেন চিনে ধরার গতি ছিল না, সেটা তার ভয় ভীতি কাজ করেছে। যে তার দাদু মারা গেছে, দাদুকে সে দেখতে পায়। পরবর্তীতে সেটা আমি বলে দিচ্ছি যেটা তো চিনে রোগ না, এটা এরকম তার দাদু যে মারা গেল মৃত ব্যক্তির কাছে সে দেখতে পেলে এইভাবে তার মন থেকে সে কল্পনা স্বপ্ন আসে, তাকে এরকম ঘুমের মধ্যে তাকে দেখানো হয়। আর দাদু আসলে এটা আচ্ছা, কখন বুঝতে পারবেন এটা হচ্ছে? হ্যাঁ, যাদের জিন রোগ আসে তখন সূরা তাহরিমের শেষ আয়াত আছে, আয়াতটা পড়লে স্বাভাবিক মানুষের হলো জিন ধরা রোগী, তারা নীরব নির্জন থাকবে একাকী এবং প্রচুর খাবার খাবে, তাদের শরীর জ্বালাপোড়া করতে এমন হয় না যে অনেকে খেতেও পারে না? হ্যাঁ, এরকমও হয় যাদের চেহারাটা ব্যতিক্রম হয়ে যায়, আপনাকে দেখলে বুঝতে পারেন বুঝে আসে। এটা স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ বুঝতে পারবে। যেমন একটু খুব রাগান্বিত হয়ে যায়, খুব রাগারাগি করতে থাকে, মেজাজ গরম হয়ে যায়, কাউকে ভালো লাগে না, একাকি থাকতে ইচ্ছে করে বা জিনিসপত্র ভাঙচুর করতে থাকে এবং এটা মুহূর্তে কিছু সময়ের জন্য হয়। বিশেষ করে বেশিরভাগ তোলপাড় শুরু করে আজান দেওয়ার সময়। যাদের জিন ধরা হয় আজান দেওয়ার সময় তাদের বেশি সমস্যা দেখা দেয়। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন, আপনার নামটা শুনবো, আপনার যাবো, তবে তার আগে আমি কিছু কমেন্ট পড়ে আসবো। আমাদের যে দুটো পেজ রয়েছে সেই পেজ থেকে আমি চলে যাচ্ছি আমাদের www.facebook.com/foodfm.brasel এই পেজটিতে, এবং এখানে অনেকে লিখছেন। আমার সঙ্গে লিটন নাটোর থেকে আছেন এবং হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনাটি এটা ভালো লেগেছে। আসলে এই ঘটনাটি কিছু শিক্ষামূলক, যেটা হচ্ছে যে সবসময় যে আপনার কাছে মনে হবে যে আপনাকে জিনে আসর করেছে এটাই না, অনেক সময় এটা মানসিকভাবেও আপনাকে আক্রান্ত করে। সেটাই আশিক জয় আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি। এটা কি অরিজিনাল পেজ কিনা? হ্যাঁ, ডেফিনেটলি এটা অরিজিনাল পেজ। এমনি জহুরুল আমাদের সঙ্গে আছেন মাকসুদা খানম ইমু এবং কমেন্ট কখনো পড়া হয় যে পড়ে ফেললাম, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। ওয়ালিকুর রহমান
সঙ্গে আছেন এবং মাহিদুল ভাইকে একটু আমরা একটু মানে আলাদা আকর্ষণ হিসেবে একটু পরে রাখি, যাতে আপনারা পুরোটা সময় আমাদের সঙ্গে থাকেন এবং কোশ্চেনগুলো গুছিয়ে নিতে পারেন। আপনারা চাইলে কিন্তু এখনো কোশ্চেন করতে পারেন, আমি সেই কোশ্চেনগুলো ডেফিনেটলি তার কাছে জানাবো এবং আজকে না হলেও পরের দিন বা কোনো একদিন তাকে আবার এসে আমাদেরকে সেগুলো আজকে যে সময় থেকে তোমরা ডেফিনেটলি কিছু প্রশ্নের হয়তো উত্তর দিবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমি দেখতে পাচ্ছি লিখে যাচ্ছেন মাহিদুল ভাই থেকে। সার্জিও তামিম আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই এবং আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি মাহমুদ আল আসিফ ইন্ডিয়া থেকে শুনছেন, আমাদের সঙ্গে আছেন সুজন বিন তিনি অ্যাপ দিয়ে শুনছেন, আমাদের সঙ্গে আছেন আমাদের সঙ্গে আছেন রিয়াদ মেরাজ তিনি বাংলাদেশ থেকে অ্যাপ দিয়ে শুনছেন, লিখেছেন। আমাদের সঙ্গে আছেন এমআই ফাহিম, আমাদের সঙ্গে সাদাত হুসাইন প্রিন্স, আমাদের সঙ্গে আছেন নাসিয়াত তাজরিয়া, আমাদের সঙ্গে আছেন স্বপ্নিল সাইদ, আমাদের সঙ্গে আছেন ইরশাদ খান, তৌহিদুল ইসলাম আমাদের সঙ্গে আছেন আরো অনেকে, আমাদের যে সেখানে অনেকে আছেন এবং যারা কমেন্ট করছেন সেখানে আমাদের সঙ্গে আছেন আয়শা ইসলাম, আমাদের সঙ্গে আছেন ফয়সাল আহমেদ, আমাদের সঙ্গে আছেন আনোয়ার হোসেন, আমাদের সঙ্গে আছেন হসপিটালের যারা সবাই পছন্দ করেন, সবাই এই ধরনের ঘটনা বই পছন্দ করেন, সো পাঠিয়ে দিবেন। আমাদের সঙ্গে আছেন এমপি চয়ন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আর যে ওয়ালিদ সরকার, আমাদের সঙ্গে আছেন হোসাইন ইমরান, অন্তু ঘোষ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সঞ্জিদা আখতার অনেক ভালো লেগেছে তার কাছে, রিশাদ ইসলাম রাজু আমাদের সঙ্গে আছেন, 4 ফ্রেন্ড মিলে তারা শুনছেন, শুভ আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, ইসলাম রাফিদ, মোহাম্মদ রাব্বি রাহুল রাজশাহী থেকে আমাদের সঙ্গে আছেন, মনিকা মুনিফা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, রাসেল চৌধুরী আমাদের সঙ্গে আছেন, মার্জিয়া জাহান সহ আরো অনেকে। আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাবো। আমি মোহাম্মদ খাইরুল কবির, জামরা থেকে আসছি। জি, কথা আপনাকে ধন্যবাদ এত থেকে আসার জন্য এবং থ্যাংক ইউ রাসেল ভাই, ইউ আর মোস্ট ওয়েলকাম। আমি আজকে ঘটনা শান্তিবাগের ঘটনা শুনেছি। এলাকাটার নাম হচ্ছে শান্তিবাগেরই, ওটাকে আগে আপনার খান বাহাদুর মাঠ বলতো, এখন বর্তমানে চৌধুরী বাড়ি বলে। তো ঘটনা দিচ্ছি, বাইকটার বর্ণনা দিচ্ছি। মেন রাস্তা থেকে বাইকের কিছুটা লং ডিস্টেন্স, হাতের বাম পাশে হচ্ছে বাম পাশে ছিল আপনার পরিত্যক্ত একটা কারখানা, ডান পাশে ছিল আমাদের বাড়িটা, আর সোজা একটা বাড়ি ছিল। তো এটা 72 থেকে 75 এর দিকের একটা ঘটনা, আমার খাবার সাথে ওনার দেখা। তো উনি একদিন রাত্রেবেলা সোজা যে বাড়িটা ছিল ওই বাড়িতে আপনার টিভি দেখতে যায়। তো টিভি দেখতে ফেরার পথে তখন রাত্রের বেলা 8টা সাড়ে 8টা এরকম বাজবে। তো উনি আসার পথে তখন মেন গেটটা যেটা ক্রস করে বাম দিকে আমাদের বাড়িতে ঢুকবে, তখন উনি গেটের কাছে আসতে দেখে যে গাছ থেকে মানে কাঁঠাল গাছ বা তাল গাছ ছিল, ওখান থেকে একটা পা নিচের দিক মাটির দিকে শুধু একটা পা থাকে, হাঁটু শুধু পা, শুধু পা, মানে উনি জাস্ট হাঁটতেছে, হঠাৎ করে ওনার সামনে এটা পাটা ঘুরে যায়। দেখে মানে উনি উপরের দিকে তাকিয়ে থাকে, কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখেছে ওনার কোনো কিছু দেখা যাচ্ছে, শুধু পাটা দেখা যাচ্ছে। এটা দেখে উনি চিন্তা করে ওখানে সেন্সলেস হয়ে যায়। তো বাকি যারা ছিল টিভি দেখার জন্য ওনারা ফেরার পথে দেখে যে উনি সেন্সলেস আছে ওখানে। তো ওনার বাবা মা এসে ওনাকে নিয়ে যায়। তো নিয়ে যে জিজ্ঞেস করতে, তো উনি বলে যে হ্যাঁ আমি এটা দেখছি। তো তারপরে উনি দুপুরবেলা খেলা করতেছিল, তো হঠাৎ মাঝে টয়লেট যাবে। তো টয়লেটে যাওয়ার পরে দেখে যে উনি টয়লেটটা ছিল এরকম উপর দিয়ে খোলা ছিল। তো ওনাকে ডাকতেছে পরে উনি চারিদিকে বন্ধ দিকে উপর দিকে দেখাতে যে গাছ থেকে ওনাকে ডাকতেছে। উনি এটা দেখে মানে সাথে সাথে বেরোই মানে উনি চিৎকার দিয়ে ওনার বাবা
না একজন যাবে না। তো যাই কথা ছিল একটা ঘটনা। তো আমাদের বাড়িতে এখন আমরা যে সাইডে ছিলাম, তো এল সাইডের বাড়িটা, এল সাইডে হচ্ছে 3টা রুম ছিল। তো 3 রুমের একদম কর্নারে আমাদের এই পুরো বাড়ির ভিতরেই প্রত্যেকটা সাইডে বাড়ি ছিল, রুম ছিল। রুমগুলোর পিছনে ছিল হলো টয়লেট গুলো, রুমগুলোর পিছনে টয়লেট গুলো। তো একদিন তো আমার এক বাবা উনি টয়লেটে যাবে, মানে আমাদের সাইডে এল সাইডের বাড়িতে। তো টয়লেটে যাবে, তো টয়লেট থেকে ফেরার পথেই হঠাৎ করে ওনাকে ওনার গায়ে একটা থাপ্পড় আসার পরে থাপ্পড়ে উনি মানে ওখানে স্তব্ধ হয়ে বসে থাকার পরে তো যখন প্রায় তখন রাত্রে হবে 10টা 11টা এরকম হবে। তো বাড়ির আরো কয়েকজন আসলে দেখলো যে উনি এখানে বসে আছে। তো বসে আছে, ডাক দিতেছে, কোনো কথা বলতেছে না। তো তাকে দেখেছি ওনার গালের ভিতরে একটা থাপ্পড় দেয়। আচ্ছা, থাপ্পড় দেয়। তো ওনাকে জিজ্ঞেস করলে তো উনি কোনো কিছু বলতে পারতেছে না। তো এরকম 4-5 দিন পরে উনি মানে এরকম কোনো খাওয়া দাওয়া নাই, কোনো কিছু নাই, কিছু বলতে পারে না। তারপর 4-5 দিন পরে উনি মারা যান। তারপর হচ্ছে এবার আমি যেটা দেখছি সেটা হচ্ছে একদিন রাত্রে হঠাৎ করে এরকম পড়ছে, মানে আমার এরকম টয়লেটে চাপে। তো আমি রুম থেকে মানে উঠে একদম শোয়া থেকে উঠে বসে করি। আমার রুমটা ছিল একদম বেড়াতে, আর পড়েছিল তো ফুটা দিয়ে প্রায় 5-6 ইঞ্চি ফুটা দিয়ে আমি দেখি যে সামনে একটা সাদা কাপড় নড়তেছে, মানে কিছু মানে যাচ্ছে আর কি, মানে জামাটা শেষ হচ্ছে না, কাপড়টা নড়তেছে। তো হঠাৎ থেকে আমি দেখি, আমি ভয় পেয়ে আমি এসে তারপর দেখি কিছুক্ষণ করি যে হঠাৎ করে আমার ডান পাশে ছিল দাবি। তো হাত দিয়ে দেখি দাঁড়িয়ে। তো বাইরে দেখি কিছু লোকজনের শব্দ দিতেছে। তো লোকজনের শব্দ দিয়ে পরে আমি একটু শ্বাস পাইছি না, একটু দেখি যে কি হয়েছে। তো বাইরে যেয়ে দেখি যে বলতেছে যে অমুকের আমাকে আপনার ধরছে, ঝিন ধরছে, আমার কাছে উপরে বসে আছে। তো এইটা আমরা সবাই বাড়িতে কয়েকজন যখন ছিল, বাইরে ছিল, তো আমরা কয়েকজন জায়গায় দেখার চেষ্টা করি। তো ওনাকে 4-5 জন মানে লোক যে ওনাকে টাইনা দিচ্ছে, নামাইতে পারতেছে না, এরকম একটা অবস্থা। তো অনেক কষ্ট করে নামানোর পরে তো রুমে নিয়ে ওই দিন হাত পা বাইরে রাখে। মানে ওনার চেহারাটা ছিল এরকম যে উনি রাগারাগি এরকম মানে বাইরে রাখার পরে সারাদিন বাইরে রেখে সন্ধ্যার দিকে ওঝা আসে, ঝাড়া দেন। তো ওঝা দিয়ে অনেকটা ঝাড়ানোর ব্যবস্থা করে। তো তখন উনি বলে যে উনি রাত্রেবেলা চলছে কেন বেরোয়েছে, কিন্তু ওনাদের মাঝখান দিয়ে উনি যাচ্ছে, মাঝখান দিয়ে যাচ্ছে দেখে ওনাকে ধরছে, ওনাকে ছেড়ে যাবে না। তো অনেক উনি এটি করে ওনাকে বের করলো, তো চলে গেল। তো তার ঠিক 2 দিন পরেই আমার দাদি যখন রোগ থেকে বেরো তখন সন্ধ্যাবেলা মানে আমাদের এলাকাতে খুব পানির সমস্যা ছিল। তো এই কারণে সকাল মানে তখন প্রায় 3টার মতো বেজে উঠছে, ওইটা বাইরে যাবে। যাই দেখি যে এখন থেকে দেখতেছেন যে ওই বাথরুমগুলোর সামনে একজন হাতে বদনা দিয়ে দাঁড়ায় আছে, সামনে দেখছি 3টা বাথরুম খোলা, উনি বদনা নিয়ে দাঁড়ায় আছে। এই বাথরুমটা যাবো, পরবর্তী ঠিক আছে যা ওই কর্নারটা দিয়েছে, এটা ভালো। যখন এই গরিটা বলছে তখন বুঝতে পারছি না সামনে 2টা ছিল, 2টা বললো কেউ যেতেছে না, কিন্তু আমাকে 2টা বাদ দিয়ে বললো যে ওইটা দিয়ে যাইতে। তো উনি কি করলো, যখনই বুঝতে পারার পরে সাথে সাথে উনি বললো যে না এখানে পানি পড়তেছে, তো আমি বালতিটা নিয়ে আসি বললাম। ওনাকে অনেক বলতেছে যে যা এখন যা, আমার হাতে বদনাটা আছে, এটা নিয়ে যা, ওইটা পরে আনিস। তো উনি বলতেছে যে না পানি পড়তেছে, পানিগুলো নষ্ট হবে, আমি যে বালতিটা নিয়ে আসি। তো উনি বালতিটা আনতে গেল, বালতিটা আনতে যেয়ে দেখে যে ওই যেই মহিলাকে এখানে দেখছে ওই মহিলা মাত্র দরজা খুলে রুম থেকে বেরিয়েছে। পরে বলতেছে যে আমি আগেই সন্দেহ করছি যে ওটা তুই না, মানে ওর জন বলছে, ওর সাথে সাথে বুঝতে পারছি। আপনার এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কোন জায়গায় যদি আমাকে একটু বলতেন? এখানে মানে বাড়িটা এরকম ছিল যে এখানে মানে কয়েকজন মানে এরকম কয়েকদিন পর এরকম দেখতো আর কি, কিন্তু কাউকে ক্ষতি করতে নেই, কিন্তু একজনকেই জাস্ট কয়েকদিন মানে কোনো কথা বলতে দেয় নাই, তারপরে উনি মারা গেল। আপনি ওই বাসায় বা ওই জায়গায় আপনি কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন বা কোনো কিছু দেখেছেন? আমি দেখিনি, কিন্তু আমি যেটা দিচ্ছি আমি আমার দাদির সাথে যারা ছিল তাদেরকে আমি দিচ্ছি। আচ্ছা, তো আমি দাদিরটাও যাচ্ছি। তো এখন একদিন হচ্ছে আমি শুয়ে আছি, তো দেখলাম যে হঠাৎ করে আমি যখন ডান দিকে করি দেখি দাঁড়িয়ে নাই। তো অন্ধকার অনেকক্ষণ তাকায় থাকার পর দেখি যে আমার ডান পাশে উপরে মানে উপরের দিকে উনি বসে আছে, কথা বলতেছে, ওনাকে থাপ্পড় দিতেছে আর বলতেছে যে আমার আর এই ভুলটা হবে, আমার এই ভুল হবে না, আমি আর এরকম করবো না। কিন্তু কে বলতেছে মানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ আমি দেখতে পাইতেছি না, কিন্তু ওনার কথা বলেন শুনতে পাইতেছি, কিন্তু কষ্ট হচ্ছে করতেছে ওনাকে
তো পরদিন সকালবেলা যখন আমি তাদেরকে জিজ্ঞেস করলাম তো উনি আমাকে কিছুই বললো না, এরাই গেল কথাগুলো। তো তার কিছুদিন পর আমি যখন গ্রামের বাড়িতে যে দাদির সাথে থাকি, তো একদিন রাত্রবেলা দেখি যে মানে খাটের ভিতরে অনেক শব্দ হইতেছে, নড়াচড়ার। তো নড়াচড়ার শব্দ হইতেছে, আমি দেখলাম যে দাদি বসে আছে, বসে বসে মানে টানাটানি করতেছে, একটা রশি টানতেছে দেখলাম। তো সকালবেলা উঠে আমি ওটা দেখলাম যে রশিটা একদম মানে বাড়ির রুম থেকে ক্রস করে আপনার পাখির রুমের উপর থেকে একটা তেঁতুল গাছের উপরে বাঁধা একটা টিন, তো ওইটা শব্দ করতেছিল। গতকাল রাতে সেটা শুনছে। তো ওনাকে জিজ্ঞেস করার পরে উনি ওটাকে এড়াই গেল, কিছুই বললো না। ঠিক ওই দিন রাত্রেবেলা আমি যেটা দেখি ওই সেম ঘটনা, যে দাদি নেই। তো হঠাৎ করে দেখি যে আলো জ্বলতেছে, কিন্তু এক পাশে আলো হয়ে আছে, এক পাশে অন্ধকারে, এক সাইড অন্ধকারে, এক পাশে মানে বাম পাশে ছিল দুইটা বড় বড় মাটির পাখির মধ্যে, যেটা গ্রামের ভাষায় বলবো মূর্তি বলতো আর কি। তো ওখানে আমি দেখতে পেতে ওখানে শব্দ হইতেছে, কথা বলা। তো আমি আমি বাম পাশে যে আমি দেখি যে যেহেতু দাঁড়িয়ে আছে সমস্যা নেই। তো ওখানে আমি দাদির ওখানে যেয়ে দেখতে যেয়ে যখন বসে দেখলাম, তো হঠাৎ করে দেখি দাদি আমার পাশে হঠাৎ করে ঘুরে গেছে, মানে থাপ্পড় দিচ্ছে, ঠিক আমার দিকে ঘুরছে। তো আমি ভাবছি যে হয়তো আমাকে দেখে আমাকে দেখতেছে, থাপ্পড় মারার সাথে সাথে তো আমার দিকে আমি দেখে ভয় পেয়ে আমি বলতে ভাবছি যে পরে আমি কি করলাম, সাথে সাথে অনেক হয়ে গেল। হয়ে পরে আমি পরিস্থিতি দেখার চেষ্টা করলাম যে আমি দুইজনকে দেখলাম, দুইজনকে সারা পাত্রে পার্টি করে আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক জায়গায় পার্টি করে আমি কোথাও দেখি আমি সঙ্গে বলতেছে যে মারতেছে, বলতেছে যে আমার এই ভুলটা হবে না, তুই তো বারবার ভুল করিস, তো এই জন্য তো এটা শাস্তি পাইতেই হবে। মানে ওনার ঘটনা হচ্ছে যে উনি আমরা যখন গেছি অনেক কিছু নিয়ে গেছি, এগুলার নেওয়ার সাথে সাথে ওনার জন্য আলাদা আলাদা করে রেখে দিতে হবে, এবং উনি কোথাও গেলেই ওনাকে ওনাদের খাবার টাবার দিয়ে যেতে হয়, না হয় ওনাকে মাইতে এরকম মারামারি করে। তো আর কয়েকদিন পরে তো একদিন সকালবেলা ফজর নামাজের সময় দাদি উঠছে, ওঠার পরে আপনার ইয়েতে গেল উঁচু করার জন্য পুকুরে। তো ওই দিনও মানে এরকম হয়তো কোনো কিছু দিতে ভুলে গেছে, ভুলে যাওয়ার কারণে ওনাকে থাপড় দিয়ে পুকুরে ফেলাই দিয়েছে। পুকুরে ফেলাই দেওয়ার পরে পুকুরের শব্দটা দিয়েছে, পাশে আশপাশ কয়েকজন দেখে আপনার ওনাকে নিয়ে আসলো। তার ঠিক কয়েকদিন পর দাদি মানে সেন্সে বলতে পারে একদিন ঘটনায় উনি সব বললো আর কি, যে অনেকক্ষণ চুপ করে বসে থাকতো, মানে চোখ বড় বড় করে থাকতো। বুঝতে পারছি না তারপরে কি হলো, মানে আপনার দাদির সাথে আপনি যখন কথা বললেন ওই দুটো লোকের ব্যাপারে তো আপনি নিশ্চয়ই কথা বলেছিলেন, তখন তিনি কি বলেছেন? তখন আমরা যখন দুজনকে দেখছি, দেখার পর আমি দাদিকে পরে জিজ্ঞেস করলাম যে এই দুজন কে ছিল। তো বললো যে তুই দেখছো? আমি বলছি আমি দেখছি, আজকে কিন্তু বলতে হবে, কারণ আমি দেখছি গতকাল। তো উনি বললো যে যখন দেখছো দেখে পায়ে ধরতে পারলি না, আমি তাই পায়ে ধরবো, এত রাত্রেবেলা ওনারা দুজন আপনাকে মারতেছে, আর দর্শক বন্ধু, কিন্তু ওনারা কিভাবে আসলো? তো ওনাকে মারতেছে, আমি মায়ের দেখে আপনার দেখলাম যে ছেলেটা ফুলে গেছে। কে ছিল? তো উনি বললো যে ওনারা ছিল, মানে আমার কিভাবে বলছে যে ওনারা ছিল যে ওনারা ভালো, ওনারা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো এরকম আপনার কাছে মাঝে মাঝে এরকম মানুষজন আসতেন? হ্যাঁ, মাঝে মাঝে আসতেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি যে আমাদের সাথে অনেকে এই মুহূর্তে আছেন, এবং আমাদের সাথে যারা আছেন অনেকে আবারও দেখতে পাচ্ছি আমাদের টুইটারে লিখছেন যে ঈশ্বরী থেকে শুনছেন ইমতিয়াজ আহমেদ, আমাদের সঙ্গে আছেন আব্দুল্লাহ আল নোমান, এবং ক্যান্টনমেন্টে থাকেন, প্রেসিডেন্ট আসতে পারছেন না, বলছেন যে ইমেইলে অডিও ক্লিপ পেয়ে যাবেন ইনশাল্লাহ। আব্দুল আল নোমান, থ্যাংক ইউ সো মাচ। দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আরো অনেকেই আছেন, দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোহেল রানা শিশির চট্টগ্রাম থেকে সিয়ামুর রহমান আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি অনিত সাজিদ আমাদের সঙ্গে আছেন, আব্দুল্লাহ আল আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছেন আলম আমাদের সঙ্গে আছেন, মোহাম্মদ রাজিউর রহমান রাহাত আমাদের সঙ্গে আছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই ব্রাউন
আমাদের সাথে আছেন, দেখতে পাচ্ছি নাজিয়াত তাজরিয়ান আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মেহরিন খান এবং আপুর ঘটনা শুনে অনেক ভয় পেয়েছেন, তিনি কতটা নির্মম সেটা তিনি জানিয়েছেন। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি যে এরশাদুল ইসলাম প্রিন্স আমাদের সাথে আছেন, আবির জাকারিয়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মুশফিক সরকার এমডি আমাদের সাথে আছেন, এমডি আনোয়ার মুর্শেদ আমাদের সাথে আছেন। আজকে অনেক জমজমাট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। তুষার ওমান থেকে শুনছেন এবং অ্যাপের ছবি তিনি আপলোড করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে থাকার জন্য। মিশকাত রহমান আমাদের সাথে আছেন, আমাদের সাথে আছেন ফয়সাল, এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি ফয়সাল আহমেদ মুন্না আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও MI ফাহিম আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি ইশিতা আমাদের সাথে আছেন, আছেন আমাদের সাথে, এছাড়াও দেখতে পাচ্ছি অনেকেই এমনি চোর আমাদের সাথে আছেন। আজকে এপিসোড চলে উঠেছে মুশিউর রহমান বিজয় আমাদের সাথে আছেন এবং বগুড়া থেকে শুনছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও আরো অনেক শাহিদ আমরান ফাইজ আমাদের ফায়াজ আমাদের সাথে আছেন এবং আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এছাড়াও সাজ্জাদ ইলাহি আমাদের সাথে আছেন, মুশফিক সরকার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে আছেন, মনিফা আক্তার আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এম মমিন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, এবং মনিফা আক্তার তিনি আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, রাজীব রহমান আমাদের সাথে অ্যাপ দিয়ে শুনছেন, যারা অ্যাপ দিয়ে শুনছেন আমরা কিন্তু বুঝতে পারছি যে কারা শুনছেন এবং দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই আছেন দেখতে পাচ্ছি, সেলিম হোসেন রাজীব রহমান আমাদের সাথে আছেন সাথ, এছাড়াও এইচ রাজ আছেন আমাদের সঙ্গে, আরো অনেকেই আমাদের সাথে আছেন এবং আশা করছি যে আপনারা আজকে এনজয় করেছেন। শৌখিন আলম দিদাস আমাদের সঙ্গে আছেন, আমাদের সাথে আছেন আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আরো অনেকেই, আর এক নাম বারবার আসছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের সাথে আছেন আশরাফ বরক সহ অনেকে। তো যাই হোক, আমাদের যাওয়ার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে আজকের মতো আমাদের একটু মাইন্ড দেখে আপনার কাছে যেতে চাই, সেটা হচ্ছে যে হঠাৎ করে আমরা তো নানান কারণে ভয় পাই। তো ভয় যে আমরা পাই, ভয় আছে আমার ভিতরে সময় চলতে ফিরতে অন্ধকার রাতে একা থাকতে বা আপনি যে আরেকটু সহজ করে বলি যে এক ঘর থেকে আরেক ঘরে যেতে অনেক সহজ কারেন্ট চলে যাবে, রাস্তাঘাটে মানে অন্ধকার নির্জন রাস্তা, সেখানে আমাদের হাঁটতে ভয় হচ্ছে, অনেক পরিচয়ের সামনে যেটা আমরা দেখি সব কিছু কি আসলে আসলে আছে করার সময় মনের ভয়টা দূর করবার জন্য বেশিরভাগ অবশ্যই নামাজ তো পড়তেই হবে এবং সাথে তাসবিহ পাঠ করতে হবে। সেটা সূরা ফাতিহা পড়লেই চলবে। আচ্ছা, সূরা ফাতিহাটা উম্মুল শিফা, সমস্ত রোগের ওষুধ। আচ্ছা, তো তার মানে এরকম ভয় টয় পেলে যে কেউ মানে আমার যেটা মনে হয় যে এত আতঙ্কিত না হয়ে সেই সময় নিজে সূরা ফাতিহাটা পড়লেই ইনশাআল্লাহ সমস্ত অনেক সহজ একটা বুদ্ধি শিখে দিলেন আপনি, অনেক সহজ একটা নিয়ম শিখে দিলেন বলবো, এবং সেই নিয়মটা যদি অনুসারী হন তাহলে ভয় পাওয়ার আসলে কিছু নাই। অন্ধকারে আপনার চলতে ফিরতে কখনো ভয় লাগে? না, কখনো ভয় দেখি না। আচ্ছা, একটা শুধু জানি যে আমার আল্লাহ তো অবশ্যই আছে, আমার ভয় কিসের? সেটাই। থ্যাংক ইউ সো মাচ। এবং মহিউদ্দিন ভাইকে আমরা কিন্তু লাস্ট মোমেন্টে আজকে যোগাযোগ করেছিলাম এবং তিনি আজকে মহিউদ্দিন ভাই যেখানে এসেছেন এবং আপনাদের সাথে কথা বলেছেন, আপনাদেরকে অনেক মহিউদ্দিন ভাই আপনাকে ধন্যবাদ। আমি যাওয়ার আগে জানিয়ে চাই আমাদেরকে কিভাবে আপনারা কমিউনিকেট করবেন। আমাদেরকে যদি আপনারা ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে futasm@radiofuti.fm, which is phwradio@radiofuti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও দিয়ে পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন।